আপু আপু একটা ব্রেকিং নিউজ শুনবে? এরিন মুখ তুলল না, ওভাবে শুয়ে থাকলো। এতে উৎফুল্ল গলায় বলল, তাও ভাই আর পেখম আপুর নাকি বিয়ে হয়ে গেছে। বড় মামি একটু আগে মাকে জানিয়েছে। আমার যে কি খুশি লাগছে। তাও ভাই পেখম আপু দুজনেই আমার ফেভারিট। সেই সন্ধ্যায় এরিন দুঃসাহসিক একটা কাজ করে বসলো। তাপ ভাই তার হবে না, এই কষ্ট হয়তো এরিন সহ্য করে নিত, কিন্তু তাপ ভাই তার সামনে পেখমের হয়ে যাবে, এরিন এটা দেখতে পারবে না। এত ভালোবাসার পরেও সে তাপ ভাইকে পায়নি, অথচ পেখম তাপ ভাইকে না চেয়েই পেয়ে যাবে। এরিন বেঁচে থাকতে এমনটা মেনে নিতে পারবে না, তাই তার মরে যাওয়াই ভালো। এ কারণে এরিন নিজের হাত কেটে ফেলেছে। এরিন হাত কেটেছে দুপুরের দিকে। ঘরে তখন সে একা ছিল। ইতি কি কারণে যেন তার ঘরে এসে বিছানায় রক্ত দেখে চিৎকার করে মাকে ডাকতে লাগলো। রক্ত কোথা থেকে এসেছে ইতি ভালো করে দেখলে বুঝতে পারলো আপু হাত কেটে ফেলেছে। এরিন তখন অনেকটা অচেতনের মতো পড়ে আছে। মেয়ের চিৎকার শুনে ইভা ঘরে এসে সে নিজেও আত্মচিৎকার করে উঠলো। এরিনকে ধরে পাগলের মতো করতে লাগলো। তার ডাকে মেয়ে সাড়া দিচ্ছে না দেখে ইভা আরো ভয় পেয়ে গেল। বাবা অবশ্যই বাড়িতে শুধু সে আর মা। ইতি কি করবে বুঝতে না পেরে সবার আগে ইলহাম ভাইকে কল করলো। ইলহাম ভাই তো ডাক্তার। কল করে ইতি কান্নার জন্য কিছু বলতেই পারলো না। ফুফুর ফোন থেকে কল গেছে, ইতি কাঁদছে। ইলহাম ভাবলো ফুফু বা ফুফার হয়তো কিছু হয়েছে। ইতি, কি হয়েছে? কেন কাঁদছিস? ফুপু কিছু হয়েছে? ইতি ফোফাতেই বলল, আপু আপু হাত কেটে ফেলেছে। ইলহাম ভাই, আমার আপুকে তুমি বাঁচাও। কথাটা শুনে ইলহাম কতক্ষণ স্তব্ধ হয়ে থাকলো। সে কি ঠিক শুনেছে? এরিনের হাত কিভাবে কেটেছে? কিভাবে কেটেছে জানি না, তবে অনেক রক্ত বের হয়েছে। আপু এখন চোখ খুলছে না। ইলহাম এখনো বুঝতে পারছে না এরিনের হাত কেটে যাওয়া কি একটা অ্যাক্সিডেন্ট নাকি ইচ্ছাকৃত। তার মনে হচ্ছে হয়তো ভুলে কোনো কিছু দিয়ে হাত কেটে গেছে। ইতি, বাচ্চা শোন, তুই আগে কান্না করা বন্ধ কর আর ফোনটা ফুপুকে দে। আমাকে ইরিনের কন্ডিশন জানতে হবে। ইভা ফোন ধরেই বিলাপ করতে লাগলো। ইলহাম বাবারে, আমার মেয়েটার কি হয়ে গেল রে বাবা? আমি এখন কি করব? আমার মেয়েটার কিছু হলে? ইলহাম ফুফুকে শান্ত করার চেষ্টা করে বলল, ফুপু, এখন এসব কথা বলার সময় না। কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে ওসব পরে জানা যাবে। আগে তুমি ইরিনকে হসপিটালে নিয়ে আসো। আমি হসপিটালে আছি। তুমি ইরিনকে নিয়ে আসার ব্যবস্থা করো। আমি কি অ্যাম্বুলেন্স পাঠাবো? অ্যাম্বুলেন্স পাঠাতে হয়নি, অ্যাম্বুলেন্স এলে মানুষ জানবে এবার সে কেউ অসুস্থ হয়েছে। তখন কেউ সাহায্য করার জন্য এলেও এই ঘটনা জানাজানি হবে। একজনের মুখ থেকে আরেকজন শুনবে, নানান কথা রটবে। এদিকে নিয়ে ইভা ইরিনকে সিএনজিতে করে হাসপাতালে নিয়ে এলো। ইরিনের হাত একটা কাপড় দিয়ে বেঁধে রেখেছে। সিএনজিওয়ালাকে বলেছে তার মেয়ে অসুস্থ। মেয়েটা এই কাজ কেন করলো ইভা এটাই বুঝে উঠতে পারছে না। কোনো ছেলের কি এমনটা করেছে? ইভা স্বামীকে জানাতেও ভয় পাচ্ছে। ইরিনের বাবা ভীষণ রাগী মানুষ। মেয়ে হাত কেটেছে শুনলে তিনি নিজে মেয়ের গলা কেটে ফেলবেন। তাও বিকেলে অফিস থেকে বেরিয়ে পড়েছিল। শপিং মলে এসেছে সে পেখমের জন্য কিছু কিনবে, কিন্তু কি কিনবে এটাই বুঝতে পারছে না। বিয়েটা হুট করেই করেছে, বউকে এখন পর্যন্ত কিছুই দেয়নি। শপিং মলে এসে তাপ কণিকাকে কল করলো। মেয়েদের বিষয়ে মেয়েরাই ভালো জানবে, কি পেলে মেয়েরা সব থেকে বেশি খুশি হয়। কণিকা এই কথা শুনে প্রথমে অনেকক্ষণ হাসলো, তাও বিড়বিড় করে বলল, ভুল মানুষকে কল করে ফেলেছে। এই পাগলের থেকে হেল্প চাওয়াই উচিত হয়নি। কণিকা হেসেই যাচ্ছে, তাও বিরক্ত হয়ে বলল, তুই কি হেল্প করবি নাকি আমি কল রাখবো? এই দাঁড়া দাঁড়া, কল রাখিস না। হেল্প তো করবই, কিন্তু তার আগে আমাকে একটু বিশ্বাস করে নিতে দে। তুই আনরোমান্টিক পেশা থেকে হঠাৎ লাভার বয় কি করে হয়ে গেলি? আমার লাভার বয় রূপটা সবার জন্য না, শুধুমাত্র বউয়ের জন্য তুলে রেখেছিলাম। বাবা, বিয়ের পর তো দেখি মুখ দিয়ে কথা খুব ফুটছে। আগে 1 ঘন্টার মুখ দিয়ে একটা শব্দ টেনে বের করে আনতেও কত কষ্টই না করতে হয়েছে আমাকে। তুই কিন্তু বাজে বউকে আমার সময় নষ্ট করছিস। আচ্ছা, যা আর বাজে বকবো না। খুব দামি কোনো গিফট দিবি নাকি নর্মাল কিছু? আমার বউ নর্মাল কিছু ওর জন্য না। আল্লাহ আল্লাহ, কত ভালোবাসা! তোদের ভালোবাসা দেখে আমার না জানি চোখ কানা হয়ে যায়। তব মুচকি হাসলো। তবে 1 ঘন্টা পুরো শপিং মলে চক্কর কাটার পর তব বুঝতে পারলো কণিকা তাকে হেল্প করার বদলে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে মজা নিচ্ছে। কখনো বলছে শাড়ি কেন, শাড়ি বাঙালি মেয়েদের আবেগের জায়গা। পরক্ষণে বলছে কিন্তু শাড়ি তো সবসময় পরে ঘুরতে পারবে না, এমন কিছু দিতে হবে সেটা সারাক্ষণ পরে থাকতে পারবে। নেকলেস দিবি? তব ভাবছে নেকলেস তো কবেই দিয়ে ফেলেছে, তবে পেখম হয়তো এখনো জানে না ওই নেকলেস সে দিয়েছে। তাপ শপিং মলে থাকতে থাকতে ইলহাম কয়েকবার তাকে কল করেছে। তাপ কণিকাকে বলল, তোর সাথে বড় কথা বলছে। ইলহাম কল করছে।
ইলহাম ভাইকে কল করছে একটা কারণে। এরিন অচেতন অবস্থায় বিড়বিড় করে তাওব ভাইয়ের নাম নিচ্ছে, যদিও ইলহাম জানে না এরিন ভাইয়ের জন্য এমনটা করেছে নাকি। তাওব কল তুললে ইলহাম বলল, ভাই তুমি কি অফিসে? না, একটু বেরিয়েছে। কোথায় আছো এখন? তাওব ইলহামকে বলতে চাইল না সে শপিং মলে এসেছে, বলল, আশেপাশে আছে। কেন সেটা বল। তুমি কি এখন হসপিটালে আসতে পারবে? তাওব এবার বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে জানতে চাইল। কি হয়েছে ইলহাম, আমাকে বল। ইলহাম একটু ইতস্তত করলো, তবে সত্যিটা ভাইকে জানিয়ে দিল। আমার মনে হয় ইরিন সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। তাওবের আর বুঝতে বাকি থাকলো না তার আর পেখমের বিয়ের কথা শুনে ইরিন এই কাজ করেছে। পাগলটাকে সে সেই রাতে কত ভালো করে বুঝিয়েছে, তারপরে ইরিন এমন একটা বোকামি কিভাবে করতে পারলো। ইরিনের জ্ঞান ফিরলে ইভা মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে, তবে ইরিন এই মুহূর্তে কারোর সাথে দেখা করতে রাজি না। ইলহামের সাথেও কথা বলছে না, অন্য পাশে ফিরে মুখ চেপে কাঁদছে। হসপিটালে পৌঁছাতে তাওবের খুব বেশি সময় লাগলো না। ফুফু তাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তায়ফ, আমার মেয়েটার কি হলো? ও আমার সাথে কথা বলতে চাচ্ছে না। তুই একটু জিজ্ঞাসা কর না কেন এমনটা করলো। তাওব ফুফুকে শান্ত করে এক জায়গায় বসালো, পানি এনে ফুফুকে খেতে দিল। ইতিকেও পাশে বসিয়ে চিন্তা না করতে বলল, আমি ইরিনের সাথে কথা বলবো ফুপু, আমি ওকে বোঝাবো। বোঝা বাবা, আমার দুইটা মেয়ে, মেয়েদের তো কখনো কিছুর কমতি রাখিনি। তাওব এরিনের সাথে দেখা করতে হলে ইলহামকে ফুফুর কাছেই থাকতে বলল। এরিন ওপাশে ফিরে শুয়ে আছে। তাওব ভেতরে ঢোকার আগে গলায় শব্দ করলো। ইরিন তাওবের গলা চিনতে পেরে আরো গুটিয়ে গেল। ইরিন, এরিন চোখ বুজে নিঃশ্বাস আটকে রেখেছে। সে হাত কেটেছে, তাওব ভাই নিশ্চয়ই শুনে এসেছে। ইরিন মরতে চেয়েছিল, কিন্তু এই কাজে সে ব্যর্থ হয়েছে। এখন তাওব ভাইয়ের সামনে সে মুখ দেখাতে পারবে না, কিছুতেই না। ফুপুর সাথে নাকি দেখা করতে চাচ্ছিস না? এখন কি তুই আমার সাথে কথা বলবি না? এরিন ফুফিয়ে কেঁদে উঠল। কান্নার আওয়াজ যাতে তাওব না শুনতে পায় সেজন্য হাত কামড়ে ধরল। এই কাজ তুই কেন করেছিস আমি জিজ্ঞেস করবো না, তোকে শুধু কয়েকটা কথা বলবো। তুই কি তোর বাবা মার থেকে আমাকে বেশি ভালোবাসিস? ফুপু তোকে এই পৃথিবীর আলো দেখিয়েছে। ফুপু তোদের ছোট বড় প্রতিটা শখ আহ্লাদ পূরণ করেছে। এই কাজ করার আগে তুই তাদের কথা ভাবলি না? কাউকে ভালোবাসা অন্যায় না, কিন্তু বদলে তার থেকে ভালোবাসা ফেরত না পেয়ে উল্টোপাল্টা কাজ করাটাই অন্যায়। তুই না হয় মরে যেতে, কিন্তু তারপর যে তোর মৃত্যুর ভার পুরোটা জীবন আমাকে বয়ে নিয়ে যেতে হতো, তুই তো আমার কথাও ভাবিস না। কান্নার তোড়ে এরিনের সর্বশরীর কেঁপে কেঁপে উঠছে। তাওব সেদিন মিষ্টি কথায় বুঝিয়েছে, কাজ হয়নি। আজ একে বাস্তবের মুখোমুখি করাতে হবে। একটা মানুষ যে তোকে ভালোবাসে না, তার জন্য তুই মরতে যাচ্ছিলে। তোর জীবনটাকে এতই সস্তা এরিন? তোর তো আর ওই মানুষটাকে দেখিয়ে আগের থেকে ভালো থাকা উচিত। তাকে বুঝিয়ে দেওয়া উচিত তার ভালোবাসা না পেয়েও তুই জীবনে কত সুখে আছিস। ধর আজ তুই যেটা করতে চাচ্ছিলে সেটা হয়ে যেত। তোর মৃত্যুর পর আমি না হয় কয়েক ফোঁটা চোখের পানি ফেলতাম, কিছু সময় পর্যন্ত তোর কথা মনে করে দীর্ঘ নিঃশ্বাস ফেলতাম, কিন্তু তারপর একটা সময় তোকে ভুলে যেতাম। এরিন কাঁদতে কাঁদতে তাওফের দিকে ফিরল, রুদ্র গলায় বলল, তুমি এত নিষ্ঠুর কথা কিভাবে বলতে পারছো? তোর কাছে নিষ্ঠুর মনে হচ্ছে, অথচ এটাই বাস্তব। তুমি পেখমকে কেন বিয়ে করেছো? ওকে কি তুমি ভালোবাসো? তাওফ এতক্ষণ দাঁড়িয়েছিল, এবার একটা চেয়ার এনে এরিনের সামনে বসলো, শান্ত গলায় বলল, হ্যাঁ বাসি। পুনমকে ভালোবাসি বলে আমি বিয়ে করেছি। তোরে এমন কাউকে বিয়ে করা উচিত যে তোকে ভালোবাসে। আমার সাথে তোর বিয়ে হলেও তুই ভালো থাকতে পারতি না এরিন। কোনো সম্পর্কে একতরফাভাবে বেশি দিন টিকবে না। আমি তোকে স্নেহ করি, তোর ভালো চাই। আমি চাই তুই সবসময় হাসি খুশি থাক। তুই যদি এমন করিস আমি তাহলে নিজের চোখে অপরাধী হয়ে যাবে এরিন। আমার এটাই মনে হতে থাকবে তোর সাথে আমি ঠিক করিনি। তাওফ ইলহাম এরিনকে বাসায় নিয়ে এসেছে। এরিন হয়তো বুঝতে পেরেছে সে কত বড় একটা ভুল করতে যাচ্ছিল। তাওফ ফুফু ইতিকে এ ব্যাপারে ফুফাকে জানাতে নিষেধ করেছে। আসার আগে তাওফ এরিনের সাথে আরো কিছু সময় কথা বলে এসেছে। বাড়ি ফেরার সময় গাড়িতে বসে ইলহাম বলল, একটা কথা জিজ্ঞেস করতে পারি ভাই? তাওফ ড্রাইভিং এ মনোযোগ দিয়ে বলল, তুই কি জিজ্ঞেস করবি আমি জানি, তাই মুখ বন্ধ রাখ। কিন্তু ভাই ইলহাম, তাওফ চোখ পাকিয়ে ধমক দিলে ইলহাম চুপ করে গেল। পুরো ঘটনা সে বুঝতে পারছে, শুধু ভাইয়ের মুখ থেকে শুনতে চাচ্ছিল, কিন্তু ভাই বলবে না। বাড়ি ফিরে রুমে এসে তাও পেখমকে পেল না। সে যখনই বাইরে থেকে বাড়িতে আসে একটা সময়ও এই মেয়েকে রুমে পায় না। পেখম দৃষ্টির সাথে পড়ছিল। কয়দিন পরেই তার ইয়ার ফাইনাল পরীক্ষা, অথচ তার বইপত্র সব বাড়িতে রেখে এসেছে। তবে ভাগ্য ভালো দৃষ্টি সে একই ক্লাসে একই সাবজেক্ট নিয়ে পড়ছে। আকৃতি পেয়ারা মাখা খেতে খেতে এ ঘরে এসে বলল, এই তোরা পেয়ারা মাখা খাবি? এই রাতের বেলা পেয়ারা মাখা কে খায়? আমি খাই। পেখম বিছানা থেকে উঠে এসে বলল, খাবো না আমি আপু,
খা। কিন্তু তোর বর যে বাড়িতে এসেছে এই খবর কি রেখেছিস? আমার ভাইটা সারাদিন অফিস করে বাড়িতে আসে। কোথায় তুই কাছে পিঠে থাকবি, পানি টানি খেতে দিবি? বরের সেবা যত্নের মাঝেই তো সোয়াব রে পুনম। পড়াশোনা তো পরেও করতে পারবি। আকৃতি উপর কেমন যেন হয়ে গেছে, আগের মতো নেই। সারাক্ষণ কেমন ভাই ভাই করে। সেও তো বোনই নাকি, অথচ সব কথা ভাইয়ের পক্ষ নিয়ে বলবে। পেখম রুমে চলে এলো। তাওয়াব তখন শার্ট চেঞ্জ করছিল। রুমে ঢুকতে গিয়ে তাওয়াবকে খালি গায়ে দেখে ফেলে দরজার সামনেই থেমে গেল। তাওয়াব কারো পায়ের শব্দ পেয়েছিল। দরজার দিকে তাকিয়ে পেখমকে দেখে জিজ্ঞেস করলো, কোথায় ছিল এতক্ষণ? বৃষ্টির ঘরে পড়ছিলাম। তাওয়াব শার্ট খুলে রাখলে পেখম সেটাকে গুছিয়ে রাখতে নিচ্ছিল। তাওয়াব জিজ্ঞেস করলো, কি করছিস? পেখম শার্ট দেখিয়ে বলল, এটা রাখছিলাম। কেন? পেখম বুঝতে পারছে না কেন আর কি উত্তর দিবে সে। তুই যখন এই রুমে ছিলে না তখন আমার কাজগুলো কে করতাম? নিশ্চয় আমিই করতাম। ওটা যেখানে ছিল সেখানে রাখ। পেখম ভেবাচাকা খেয়ে গেল। তাওয়াব ভাই কি তার উপর রেগে আছে? সে কি কোনো ভুল করে ফেলেছে? পেখমের মুখের দিকে তাকিয়ে তাওয়াবের হাসি পেল। বুঝতে পারছে বেতু রানী ভয় পেয়ে গেছে। তোকে দিয়ে আমার কাজ করানোর জন্য আমি তোকে বিয়ে করে নেব না। তুই এখন সবকিছু ভুলে শুধু পড়াশোনায় মনোযোগ দে। এখনো কলেজ শেষ করিস না, তোকে এখনই সংসারে হতে কেউ বলেনি। পেখম ড্যাব ড্যাব চোখে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তাওয়াব ভাই তাকে সংসারী হতে না করলেও দাদি অলরেডি নাতির ঘরের প্রতি দেখার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। তাওয়াব টি শার্ট পরে নিয়ে খুলে রাখা শার্টটা যথাস্থানে রেখে পেখমের সামনে এসে দাঁড়ালো। তোর হাত দে। পেখম বুঝতে পারল না হাত দিয়ে কি হবে। তাওয়াব নিচে পেখমের বাম হাতটা তুলে নিয়ে একটা ব্রেসলেট পরিয়ে দিল। পেখম চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বিয়ের রাতে বউকে কিছু না কিছু দিতে হয়। আমাদের বিয়ে সেরকম পরিস্থিতিতে হয়নি, তাই বিয়ের রাতের গিফট এখন দিচ্ছে। পেখম একবার তাওয়াবকে দেখছে, একবার ব্রেসলেটটা দেখছে। তাওয়াব ভাইয়ের পছন্দ বরাবরই সবার থেকে সুন্দর হয়। এই ব্রেসলেটটাও তেমন সুন্দর। পেখমের যে জিনিসটা সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা হলো ব্রেসলেট তার এবং তাওয়াব ভাইয়ের দুজনের নামেই প্রথম অক্ষর আছে। একেবারে ইউনিক একটা ডিজাইন। মাঝরাতে পেখমের ঘুম ভেঙে গেছে। বিছানায় বসে চোখ কষলে পুরো ঘরে তাওয়াব ভাইকে দেখতে পেল না। হয়তো আশ্রমে গেছে। পেখম অনেকক্ষণ বসে থাকলো, কিন্তু আশ্রম থেকেও তাওয়াব ভাই বের হলো না। পেখম নিচে উঠে আশ্রমের দরজার সামনে চলে এলো। সংকোচ নিয়ে ডাকলো, তাওয়াব ভাই, আপনি কি ভেতরে? কোনো সাড়া শব্দ নেই। পেখম দরজা ধাক্কা দিয়ে বুঝলো দরজা তো খোলাই, ভেতরে কেউ নেই। তাহলে তাওয়াব ভাই এত রাতে কোথায় গেল? ঘরে একা আছে বলেই হয়তো পেখমের মনে ভয় কাজ করছে। নিজের কল্পনা থেকে ব্যালকনিতেও কোনো কিছু দেখতে পেল। বেচারি আত্মা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই পেছন থেকে কাঁধে হাত পড়লো। পেখম ভাই চিৎকার করে উঠল। ও মা গো, ভূত! তাও বুঝতে পারেনি পেখম এতটা ভয় পেয়ে যাবে। সে পেখমকে তার দিকে ফিরিয়ে বলল, ভূত না আমি। শুধু শুধু কেন ভয় পাচ্ছিস? পেখম সত্যি অনেক ভয় পেয়েছে। হার্টবিট থেমে গেছে তার। কোনো কিছু না ভেবে সে তাওয়াবকে জড়িয়ে ধরলো। আপনি কোথায় চলে গিয়েছিলেন তাওয়াব ভাই? বেলকনিতে সত্যি কেউ ছিল, আমি স্পষ্ট দেখেছি। পেখম ভীতু এটা জানতো, কিন্তু এতটা ভীতুর ধারণা ছিল না। তাওয়াব পেখমের ভয় কাটাতে বলল, বেলকনিতে কেউ নেই। বিশেষ না হলে আমার সাথে চল, নিচে দেখে নেবে। না না না, আমি যাব না। আপনিও যাবেন না। ঠিক আছে, যাব না। পেখম এখনো তাওয়াবকে আগের মতোই জড়িয়ে ধরে রেখেছে। তাওয়াব মুস্কি হাসছে। দিনের বেলা সে বাড়িতে থাকলে দেখাই দিতে চায় না, অথচ এখন তটিনী মামার সাথে কথা বলছিল। ভুলে আজ দরজা লাগিয়ে নেয়নি। এর মাঝে আলিশবা ঘরে চলে এলে তটিনী তাড়াহুড়ো করে ফোন লুকিয়ে ফেলল। আলিশবা তোতলা কণ্ঠে বলল, কার সাথে কথা বলবো? হায় রে, বাচ্চা হলেও এই মেয়ে ঠিকই বুঝতে পেরেছে সে কারোর সাথে কথা বলছিল। এখন যদি এই কথা সবার সামনে বলে বসে তাহলে তার হাটে হাড়ি ভেঙে যাবে। কারোর সাথে কথা বলিনি তো। তুমি কি আমার সাথে খেলতে এসেছো? খেলার কথা শুনে আলিশবা খুশি হয়ে গিয়ে বলল, হ্যাঁ। এই যাত্রায় তটিনী কোনোভাবে ব্যাপারটা ধামাচাপা দিতে পেরেছে। এখন থেকে তাকে আরো সতর্ক থাকতে হবে। তটিনী আলিশবার সাথে কানামাছি খেলতে খেলতে দোতলায় আজানের ঘরে চলে এলো। ছেলেটা প্রচন্ড অহংকারী। পরেও এই ছেলের জন্য তার মায়া হয়। আজান তটিনীকে দেখে বলল, আপনি কি নিচ থেকে এসেছেন? হুম, আমার মাকে দেখেছেন? দেখেছি। কেন জিজ্ঞেস করছেন? দরকার আছে। কি দরকার আমাকে বলতে পারেন। আজান প্রথম দিকে মেয়েটাকে সন্দেহ করলে এখন সন্দেহ কিছুটা কমেছে। তারপরও মেয়েটা থেকে সাহায্য নেবে কিনা ভাবছে। সকাল থেকেই আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, মা কোথাও রেখেছে কিনা। আমি কি আপনার ফোন খুঁজে দিব? যদি আপনার আপত্তি না থাকে তবে। তটিনী ফোন খুঁজতে খুঁজতে নিচে থেকে পল্লব মির্জার চিৎকার চেঁচামেচি ভেসে আসছে। আজান হতাশার দম ফেলে পড়ল,
আবার শুরু হয়ে গেছে? তটিনী বলল। আপনাদের বাড়িটা এখন আর বাড়ি নেই, চিড়িয়াখানা হয়ে গেছে। বিশেষ করে পেখম ওই ছেলেটাকে বিয়ে করার পর থেকে আপনার চাচা পাগলা কুত্তা হয়ে গেছে। পেখম যা করেছে ঠিকই করেছে। তাও ভাইয়ের উচিত পেখমকে আর এ বাড়িতে আসতে না দেওয়া। আমার চাচার একটু শিক্ষা হওয়া দরকার। তার ছোট দাদিকে বলে পেখমের বইপত্র আনিয়ে নিয়েছে। কয়েকদিন পরই মেয়েটার পরীক্ষা, তবে পেখম পরীক্ষা দিতে ভয় পাচ্ছে। প্রতিবার ভালো রেজাল্ট করলে এবার মনে হয় পাশই করতে পারবে না। সাহায্যের জন্য সে ইলহাম ভাইয়ের কাছে গেল। ইলহাম ভাই, তুমি কি আমার প্রাইভেট পড়াবে? তুমি তো সায়েন্স নিয়ে পড়েছো। ইলহাম পড়াতে পারতো, কোনো সমস্যা নেই, কিন্তু মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি এলে বলল। আমার তো সময় নেই রে। তুই তো তাওয়াব ভাইয়ের কাছেই পড়তে পারিস। তাওয়াব ভাই আমার থেকেও ভালো স্টুডেন্ট ছিল। পেখম ভাবছে তাওয়াব ভাইয়ের কাছে পড়বে। তাওয়াব ভাই এখন ধমক টমক দেয় না, কিন্তু বিয়ের পর থেকে সে তাওয়াব ভাইয়ের সামনে গেলেই লজ্জায় লাল হয়। এত লজ্জা কোথা থেকে এসেছে পেখম নিজেও জানে না। তাও ফোনে ফুফুর সাথে কথা বলছে, এরিনের খোঁজ নিচ্ছে। ইরিন এখন কি করে ফুপু? কিছু করে না, ঘরে বসে আছে। তোর কথা মতোই ওকে আমি কিছু জিজ্ঞেস করিনি, ওর বাবাকেও কিছু জানাইনি। মেয়েটা যে কেন এমন করলো। হ্যাঁ রে তায়ফ, তোকে কি ইরিন কিছু বলেছে? ফুফুর সাথে মিথ্যে বলতে না চাইলেও সত্য বলারও উপায় নেই। তাও বলল। আমি জিজ্ঞেস করিনি, তবে ওকে বুঝিয়েছি ও যা করেছে সেটা ভুল ছিল। ইভা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মেয়েদের নিয়ে তার অনেক স্বপ্ন ছিল, কিন্তু এখনই বা ভয় পাচ্ছে। যদি ছেলে ঘটিত কোনো বিষয় হয় আর ওর বাবা জানতে পারে, তাহলে রক্ষে থাকবে না। তায়ফ, তোর একটা বিষয়ে পরামর্শ নিতে চাই। আমাকে একটু ঠিক পথ দেখা বাবা। আমার এখন কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। ইরিনের দাদা দাদি ওর জন্য ছেলে দেখেছে। ছেলেদের বাড়ি গ্রামে হওয়ায় আমি এতদিন মত দেইনি, কিন্তু এখন মনে হচ্ছে। ফুফু কথা শেষ করার আগেই তা বলল। বিয়ে দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে ফুপু? এরিন যদি নিজেও ভুল বুঝতে পারে তাহলে কি ওকে একটা সুযোগ দেওয়া উচিত না? এরিন হয়তো এখনো বিয়ে করতে চায় না। ওর মতামত নিয়েছো তোমরা? তখনই পেখম ঘরে এসেছিল। তারপর শেষের কয়েকটা কথা শুনেছি। এরিন আপুরের বিয়ের কথা হচ্ছে। পেখমের মনে পড়ল এরিন আপু তাওয়াব ভাইকে ভালোবাসত। যদিও তাওয়াব ভাই এরিন আপুকে ভালোবাসে না বলেছে, কিন্তু বেচারির প্রথম ভালোবাসা তো তাওয়াব ভাই। তাওয়াব পেখমকে দেখেছে। ফুফুর সাথে এ ব্যাপারে পরে কথা বলবে। কল কেটে তাওয়াব পেখমের দিকে তাকালো। পেখম তাওয়াব ভাইকে তাকে পড়ানোর কথা বলতে এসেছিল, কিন্তু এখন আর বলল না। এই নাপুরকে বিয়ে তাও ভাই? তাও ভুরু কুচকিয়ে পেখমের দিকে তাকিয়ে আছে। তার ফোনের কথোপকথন কি পেখম শুনেছে? তাও ইরিনের বিষয়টা এড়িয়ে গিয়ে বলল। তুই একা ঘরে আমাকে ভাই ডাকিস নাকি অন্য কিছু ডাকিস তা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু বাড়ির লোকের সামনে দয়া করে ভাই ডাকিস না। তারপরে এই কথা শুনে পেখম মাথা নিচু করে নিল। ভাই না ডাকলে কি ডাকবে? কিছু যদি না ডাকে তাহলে কথা বলবে কিভাবে? তাও পেখমকে দেখছে। একটা জিনিস সে অনেকদিন ধরেই লক্ষ্য করছে। পেখম যতক্ষণ তার সামনে থাকে ততক্ষণ ওর গালে অন্যরকম এক লালিমা লক্ষ্য করা যায়। তাও পেখমের সামনে গিয়ে দাঁড়ালো। আমরা দুজন নিজেদের ইচ্ছেতে বিয়ে করেছি, পরিবার আমাদের জোর করেনি। তা এখনো যদি তুই সবার সামনে আমাকে ভাই ডাকিস তাহলে আমাদের বিয়ে নিয়ে স্বাভাবিকভাবেই সবার মনে খটকা লাগবে। পেখম তাওয়াবকে তাকে পড়ানোর কথা বলতে না পারলেও ইলহাম রাতে খাবার টেবিলে তাওয়াবের কানে কথাটা তুলে দিল। ভাই তুমি ভালো স্টুডেন্ট ছিলে নাকি আমি? তাপ তাচ্ছিল করে হাসলো। এই প্রশ্ন কে জিজ্ঞেস করছে? এই প্রশ্নের উত্তর জানতে চাস তুই? চাই, কারণ তুমি যদি আমার থেকে ভালো স্টুডেন্ট হতে তাহলে তোমার বউ তোমাকে রেখে আমার কাছে পড়তে চাইতো না। তাওয়াব জানতো না পেখম ইলহামের কাছে পড়তে চেয়েছে। সে পেখমের দিকে তাকালো। পেখম যদি জানতো ইলহাম ভাই তার পড়তে চাওয়া নিয়েও তাওয়াব ভাইকে খোঁচাবে, তাহলে সে কখনোই ইলহাম ভাইকে পড়ানোর কথা বলতো না। তোর ভাবি যদি তোর কাছে পড়তে চায় তাহলে পড়াবি। আমার তো সময় নেই, তাই তোমার ভবিষ্যৎ তুমি দেখে নাও। প্রিয়া মনে মনে ভাবছে লোকটা সুবুদ্ধি হয়েছে তাহলে। প্রিয়া পাতে মাছ নিয়েছে ঠিকই, কিন্তু মাছ খাচ্ছে না, সাইডে রেখে দিয়েছে। তা দেখে ইলহাম বলল। মিস প্রতিবাদী, আপনি কি মাছ বেছে খেতে পারেন না? পারি, কিন্তু ইলিশ মাছে অনেক বেশি কাঁটা। আপনি চাইলে কিন্তু আমি এই দায়িত্ব নিতে পারি। প্রিয়া কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো। কোন দায়িত্ব? আপনাকে মাছের কাঁটা বেছে দেওয়ার দায়িত্ব। এই দায়িত্বে তো এখন কেউ নেই, তাই দায়িত্বটা আমি নিতে চাচ্ছি। প্রিয়া ইলহামের কথার মানে বুঝতে পারলো, এড়িয়ে গিয়ে হেসে বলল। কোনো দরকার নেই, আপনার উপর নির্ভরশীল হওয়ার বদলে আমি মাছ খাওয়াই ছেড়ে দেব। খাওয়া দাওয়া শেষে তাওয়াব রুমে চলে এলো। পেখম একটু পরে এসেছে। পেখম ঘরে আসা মাত্রই তাওয়াব বলল। তুই কি ইলহামের কাছে পড়তে চাস নাকি আমি পড়ালে হবে?
যদি আমি তোর ভাইয়ের মতো ডাক্তার না। তাওয়াব ভাইকে রাগ করেছে? সে কি এত কিছু ভেবে ইলহাম ভাইকে পড়ানোর কথা বলেছে? ইলহাম ভাই না, আপনি পড়ালেও হবে। লাস্টের কয়েকদিন কলেজে যাইনি, প্রাইভেটও মিস গিয়েছে। আমার পরীক্ষায় পাশ করতে পারলেই হলো। কে পড়িয়েছে সেটা বিষয় না। তাপ মুখ গম্ভীর করে রাখলো, মনে মনে হাসলো। এই মেয়ে তাকে এত ভয় পায় কেন? ঠিক আছে, তোকে পাশ করানোর দায়িত্ব আমি নিলাম। আজ থেকে পড়া শুরু করবি নাকি কাল থেকে? আজ থেকেই করি, পরীক্ষার তো খুব বেশি দিন নেই। তাও পেখমকে পড়ালো। পেখম তার সম্পূর্ণ মনোযোগ পড়াশোনায় দিতে পারছে না, কারণ তার মনোযোগ বারবার বই থেকে তাওয়াব ভাইয়ের উপর চলে যাচ্ছে। পেখম দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, তোর আর পড়াশোনা হয়েছে? বইয়ের থেকে বেশি মনোযোগ দিয়ে যদি স্যারের উপর দিস তাহলে পরীক্ষায় গিয়ে কোন কচুটা লিখবি? এই চ্যাপ্টার তো অনেক সোজা, তুই কি বুঝতে পারছিস না সেটা বল। পেখমের জবাব না পেয়ে তাওয়াব পেখমের দিকে তাকালে বুঝতে পারল এই মেয়ে কল্পনার রাজ্যে আছে। একে ইলহামকে পড়াতে বলাই উচিত ছিল, তার কাছে পড়ার চক্করে না আবার ফেল করে বসে। তার তাওয়াবও বুঝতে পারছে পেখম তার কাছে পড়তে পারবে না, পড়া বোঝার বদলে এই মেয়ে তাকে দেখাই ব্যস্ত থাকবে। পুনম, আমাকে পরেও দেখতে পারবি, আমি কোথাও চলে যাচ্ছি না। একবার পরীক্ষাটা দিয়ে নে, তারপর যত মন চায় আমাকে দেখিস। এই কথা শুনে পেখমের হুঁশ ফিরল। নিজের হ্যাংলামি কাজের জন্য লজ্জায় মরে যেতে ইচ্ছে করলো। পেখমের পরীক্ষা শুরু হয়ে গেছে। নিজের উপর তার কনফিডেন্স না থাকলেও তাওয়াব ভাইয়ের পড়ানোর উপর আছে। এজাটাই টেনে টেনে পাশ করে ফেলবে। তাওয়াব অফিস যাওয়ার পথে পেখমা দৃষ্টিকে রোজ কলেজে নামিয়ে দেয়, আবার পরীক্ষা শেষে নিতে আসে। আজও কলেজ থেকে বের হয়ে পেখম দেখলো তাওয়াব ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তাওয়াব ভাইকে দেখেও অন্যদিনের মতো আজকে পেখম খুশি হতে পারল না, কারণ তার হায়ার ম্যাথ পরীক্ষা অনেক খারাপ গেছে। দৃষ্টিরও একই অবস্থা। তাও ওদের মুখ দেখে আন্দাজ করে ফেললো, তাই সে পরীক্ষা কেমন হয়েছে এ ব্যাপারে কোনো প্রশ্নই করলো না। দুজন গাড়িতে উঠে বসলে তাওয়াফ ড্রাইভিং সিটে গিয়ে বসলো। এদের নীরবতা ভাঙার অপেক্ষায় না থেকে তাওয়াফ জিজ্ঞেস করলো, তোরে কি আজ আইসক্রিম খেতে যাবি? দুজনেই না করে দিল। আজ আইসক্রিম গলা দিয়ে নামবে না। তবুও তাও বাড়ি না গিয়ে ওদেরকে আইসক্রিম শপে নিয়ে এলো। গাড়ি দাঁড়িয়ে পড়লো, দৃষ্টি পেখম কেউই নামছে না। তাওয়াফ ঘাড় ঘুরিয়ে ওদের দিকে তাকিয়ে বলল, তোর কি নামার কষ্ট করবি নাকি আমি গিয়ে নিয়ে আসবো? দৃষ্টি পেখম একজন আরেকজনের দিকে তাকিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। তাওয়াফ আগে আগে যাচ্ছে। পেখম দৃষ্টির হাত আঁকড়ে ধরে বলল, তাও ভাই আজ আমাদের উপর এত ভালোবাসা কেন দেখাচ্ছে? দৃষ্টি চাপা গলায় বলল, তুই বউ লাগিস, তোর উপর ভালোবাসা দেখাতেই পারে, কিন্তু আমার উপর দয়া দেখানোর কারণ কি? আমাকে তো ধমক দিয়ে হার্ট ব্লক করিয়ে দেওয়ার কথা, অথচ তাওয়াফ ভাই একবারও জানতে চাইলো না আমাদের পরীক্ষা কেমন গিয়েছে। তিনজন একটা টেবিলে বসে গেলে ওয়েটার এসে অর্ডার নিয়ে গেল। তাও পাগল দুইটাকে দেখে ছোট্ট করে নিঃশ্বাস ফেললো। তোদের পরীক্ষা কি অনেক বেশি খারাপ গিয়েছে? তা ভালো করে জিজ্ঞেস করলেও ভয়ে দুজনের একজনও কথা বলল না, মাথা নিচু করে বসে রইল। এটা কি তোদের জীবনের শেষ পরীক্ষা? প্রশ্নটা শুনে দুজনই তাওয়াফের দিকে দেখলো। তাওয়াফ শান্ত কণ্ঠে বলল, সামান্য একটা পরীক্ষা নিয়ে তোরা এমন করছিস, জনজীবনের শেষ পরীক্ষায় ফেল করে এসছিস। এত বেশি টেনশন নেওয়ার কিছু নেই, পরীক্ষায় তো পাস ফেল মানুষই করে। দৃষ্টি চোখ বড় বড় করে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। পেখম একটু স্বস্তি পেল। সে তাওয়াফ ভাইয়ের জন্য ভয় পাচ্ছিল, কিন্তু এখন ভয় অনেকটা কমে গেছে। দৃষ্টি অবিশ্বাস্য চোখে তাকিয়ে ভাবছে, এটা তাওয়াফ ভাই তো না? মানে বিয়ের পর এত পরিবর্তন? তাওয়াফ ভাই পরীক্ষাকে সামান্য বলছে? তাহলে এত বছর যে সামান্য পরীক্ষার খাতায় নম্বর কম পাওয়ার জন্য তার ক্লাস নিয়ে এসেছে? দৃষ্টি মুখ বাঁকিয়ে মনে মনে বলল, বাবা গো বাবা, কি পরিবর্তন, কি পরিবর্তন! ইলহাম মিস প্রতিবাদীর মধ্যে ইদানিং কিছু পরিবর্তন লক্ষ্য করেছে। মিস প্রতিবাদী আগের মতো তার সাথে কথা বলে না, কথাবার্তা একেবারে বন্ধ করে দিয়েছে এমন না, তবে আগের মতো সে বন্ধুত্বপূর্ণ আচরণ নেই। বাড়িতে ইলহাম প্রিয়ার সাথে আলাদা কথা বলার সুযোগ পাবে না ভেবে ওর ভার্সিটি যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়েছিল। প্রিয়া ইলহামকে দেখেও না দেখার ভান করে রাস্তা পেরিয়ে অন্য পাশে চলে গেল। প্রিয়া চলে যাচ্ছে দেখে ইলহাম গাড়ি থেকে নেমে ডাকতে ডাকতে পেছন ছুটল। মিস প্রতিবাদী যাচ্ছেন কোথায়? আমি এখানে। প্রিয়া বিরক্ত মুখে দাঁড়ালো। ইলহাম কাছাকাছি চলে এলে বলল, রাস্তাঘাটে এরকম ভাবে ডাকাডাকি আমার একদম পছন্দ না, দয়া করে পরের বার এমন কিছু করবেন না। প্রিয়ার কথা শুনে ইলহাম পুরো ভেবাচেকা খেয়ে গেল। মেয়েটা কি সত্যি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে? তাকে চিনতে পারছে না। মিস প্রতিবাদী, আমি ইলহাম। সেটা কি আমার অজানা? আমি তো ভেবেছিলাম আপনি হয়তো মাথায় ব্যথা ব্যথা পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে বসেছেন, তাই আমাকে চিনছেন না। প্রিয়া যাবার তাড়ায় আছে, তাই সে বলল, আমার দেরি হচ্ছে। সেজন্যই তো ডাকছি, আমার গাড়ি ওখানে দাঁড় করানো। প্রিয়া কপালে ভাঁজ ফেলে বলল,
এই কথা আপনি আমাকে কেন বলছেন? আপনি আমার গাড়িতে করে যাবেন না? না। ইলহাম আজ অবাকের উপর অবাক হচ্ছে। মিস প্রতিবাদীর হলোটা কি? এমন আজব আচরণ করছে কেন? ইলহাম দুষ্টমি মুড অফ করে সিরিয়াস হয়ে জিজ্ঞেস করলো, আপনার কি হয়েছে প্রিয়া? আমার আবার কি হবে? আপনি আমার সাথে এরকম আচরণ কেন করছেন? আমি সবার সাথে এরকম আচরণই করি। সবাই আর আমি কি এক? প্রিয়ার বিরক্ত লাগছে, যা তার চোখে মুখেই প্রকাশ পাচ্ছে। আপনি আমার কাছে সবার থেকে ভিন্ন হতে যাবেন কেন? ইলহাম এতদিন যে কথাটা নিজের মনে লুকিয়েছিল আজ তা বলে ফেলার সিদ্ধান্ত নিল। আমি ভেবেছিলাম আমি হয়তো আপনার জীবনে বাকি সবার থেকে একটু আলাদা, কারণ আমার জীবনে আপনি অনেক বেশি স্পেশাল। আমি যাচ্ছি, দেরি হচ্ছে। প্রিয়া যত দ্রুত সম্ভব প্রস্থান করতে চাইল, কিন্তু ইলহাম প্রিয়ার হাত ধরে ফেলল। এতেই প্রিয়া রেগে আগুন হয়ে পড়ল। অসভ্যের মতো রাস্তাঘাটে মেয়েদেরকে হাত ধরে টানাটানি করা কোনো ভদ্র ঘরের ছেলের কাজ না মিস্টার ইলহাম মির্জা। হাত ছাড়ুন আমার, নয়তো এক্ষুনি চিল্লিয়ে মানুষ জড়ো করব। ইলহামের কিরকম প্রতিক্রিয়া দেখানো উচিত সে সেটাই ভুলে গেল। প্রিয়ার হাত ছেড়ে দিয়ে অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। প্রিয়া দাঁড়ালো না, দ্রুত পা চালালো। ইলহাম হতবাক হয়ে দাঁড়িয়েছে। প্রিয়ার ঠোঁট কামড়ে কান্না আটকালেও চোখের পানি আটকাতে পারল না। মানুষটির সাথে এতটা খারাপ ব্যবহার করতে চায়নি সে, তবে এছাড়াও কোনো উপায়ও ছিল না। মানুষটা তাকে পছন্দ করে এটা ওনার হাবভাবে চালচলনের প্রিয়া অনেক আগেই বুঝে গিয়েছিল। সেও মানুষটার প্রতি দুর্বল না হওয়ার যথেষ্ট চেষ্টা করেছে, তবে তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। প্রিয়া জানে তার অবস্থান কোথায়। গতকাল তার চোখ আরো ভালোভাবে খুলে গেছে। ড্রয়িং রুমে সব মহিলা বসে গল্প করছিল, প্রিয়া ছিল সেখানে। গল্পে গল্পে একসময় ইলহামের বিয়ের কথা উঠল। ইলহামের মা তাহমিনাকে বলছে, তোমার ছেলেটার তো একটা গতি হয়েছে, এবার আমার ছেলেটারও একটা গতি করে দাও না ভাবি। বিয়ের বয়স তো হয়েছে, কিন্তু এই ছেলেকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করলেই বলে এখন না। এখন না তো কবে? বয়স তো বসে থাকার জিনিস না। জাকিয়াকে ছেলের বিয়ে নিয়ে এত বেশি চিন্তা করতে দেখে তাহমিনা বলল, ছেলের বিয়ে চিন্তা করে তুই তো দেখেছিস চুলে পাক ধরিয়ে ফেলবি। চুলে পাক ধরে গেছে, কত ভালো ভালো ঘর থেকে সম্বন্ধ আসে, মেয়ের বাবারা নিজের প্রস্তাব নিয়ে আসে, কিন্তু এই ছেলে কোনোটাতে রাজি হয় না। তাহমিনা ধারণা করে বলল, ইলহামের পছন্দের ব্যাপারে জিজ্ঞেস করেছিস? দূর ভাবি, তুমি যে কি বলো, মেয়ে পছন্দ করার সময় পাবে কই ও? সারাদিন তো হাসপাতালেই থাকে। তাছাড়া ছেলের বউ আমি আমার পছন্দের আনবো। প্রিয়া নীরব শ্রোতা হয়ে সবটা শুনে গিয়েছে। বলতে বসেছিল এ বাড়িতে সে আশ্রিত হয়ে থাকছে, এদের সাথে তাদের কোনো জোর নেই। মনে মনে মানুষটাকে সেও হয়তো পছন্দ করতে শুরু করেছিল। ভালো হয়েছে, মন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে চোখ খুলে গেছে। তাই প্রিয়া আজ ইচ্ছে করে ইলহামের সাথে ওরকম ব্যবহার করেছে। লোকটা তাকে ঘৃণা করুক, এতে এই দুজনের ভালো হবে। পেখমের সব পরীক্ষার দিন কলেজ থেকে বের হয়ে দেখলো তার বাবা দাঁড়িয়ে আছে। মুহূর্তে পেখমের মেজাজ তিক্ততায় ভরে উঠল। আশেপাশে তাওয়াব ভাইকে খুঁজলো সে। আজ কি তাওয়াব ভাই আসেনি? দৃষ্টি পল্লব মির্জাকে দেখে পেখমের হাত শক্ত করে ধরলো। কতগুলো দিন পর মেয়েটাকে দেখেছে। পল্লব মির্জা মেয়ের দিকে এগিয়ে এলেন, হাসি মুখে জিজ্ঞেস করলেন, পরীক্ষা কেমন দিয়েছো মামুনি? পেখম কোনো জবাব দিল না। পল্লব মির্জা আবার জিজ্ঞেস করলেন, আমার মামুনিটা আমাকে ছাড়া কেমন করে থাকছে? পাপার কথা কি মনে পড়ে না মামুনি? পেখম কঠিন চোখে বাবার দিকে চাইল। এত কিছুর পরেও কোন মুখে তার সামনে এসে দাঁড়িয়েছে। তোমাকে ছাড়া থাকছি বলেই অনেক বেশি ভালো আছি। পল্লব মির্জা মেয়ের অভিমান কটু কথা মাথা পেতে নিলেন। তোমার পাপা না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছে মামুনি, এজন্য পাপাকে তো শাস্তি দিয়েছো। আমি আর কি করলে তুমি আমাকে ক্ষমা করবে? পেখম বিদ্যুপের সুরে বলল, না বুঝে? আসলে আচ্ছা, বুঝেই করেছি, মানুষ মাত্রই তো ভুল মামুনি। আমি এখন আমার ভুল সংশোধন করে নিতে চাই। কিভাবে সংশোধন করবে তুমি? ওই মহিলাকে ছেড়ে দিবে? হ্যাঁ দেব, আমার মেয়ের জন্য আমি সব করতে পারি। তুমি আমার জন্য কতটুকু করতে পারো জানি না, আমার মায়ের জন্য কি করতে পারবে সেটা দেখতে চাই আমি। মা তোমাকে কখনো ক্ষমা করবে না, আর মা তোমায় ক্ষমা না করলে আমিও করব না। রাস্তায় জ্যাম থাকায় তারপর আসতে আজ একটু দেরি হয়ে গেছে। সে গাড়িতে বসা অবস্থায় দেখলো পেখম তার বাবার সাথে দাঁড়িয়ে আছে। তাপ তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পেখমের কাছে চলে এলো। পেখম তাপকে দেখে স্বস্তি পেল। তাপকে দেখে পল্লব মির্জার মাথায় আগুন জ্বলল। তিনি নিজেকে শান্ত রাখলেন। শ্বশুরমশাই এখানে কি করছেন? মেয়েকে দেখতে এসছেন? পল্লব মির্জা তাদের দাঁত চেপে সহ্য করে নিলেন। তাপের ঠাটে অবশ্যই ক্ষীণ হাসি। তাপ পেখমের দিকে তাকিয়ে অপরাধী মুখ করে বলল, রাস্তায় জ্যাম ছিল, তাই আসতে দেরি হয়ে গেছে, সরি। দৃষ্টি জামাই শ্বশুরের মধ্যকার নীরব যুদ্ধ দেখে মনে মনে বলল, সিনেমা থেকে কোনো অংশে কম না। তাপ পল্লব মির্জাকে দেখিয়ে
পেখমের হাত ধরে বলল। বাসায় চল। পেখম ভেবেছিল বাবা এখনই তাওব ভাইকে কিছু বলবে বা হাতাহাতিও লাগে যেতে পারে, কিন্তু তার ভাবনা মতো তেমন কিছুই হলো না। শান্ত মুখে পল্লব মির্জা বললেন। আমি আমার মেয়েকে বাড়ি নিতে এসেছি। পেখম জবাব দেওয়ার আগে তাওব বলল। আপনি নিতে চাইলেই তো হবে না, পুনমেরে যাওয়ার ইচ্ছে থাকতে হবে। আমার মেয়ের ইচ্ছা আছে। তাওব শ্বশুরের কথা কানেই নিল না, পেখমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। যাবি তুই? না। শুনেছেন নিশ্চয়ই, আমার বউ আপনার সাথে যেতে ইচ্ছুক না। ওর যাওয়ার ইচ্ছে থাকলে আমি ভেবে দেখতাম। তাওব শ্বশুরের সামনে থেকে পেখমকে হাত ধরে নিয়ে এলো। পল্লব মির্জার আগে থরথর করে কাঁপছেন। গাড়িতে বসে এ ব্যাপারে কোনো কথাই হলো না। তিনজনে নিশ্চুপ। পরীক্ষা দিয়ে ফেলে পেখমের মাথা থেকে ভারী একটা বোঝা নেমে গেছে। এখন সে মুক্ত পাখি। অনেকদিন পর আজ ড্রয়িং রুমে আড্ডার আসর জমল। খাওয়া দাওয়া, গল্পগুজব, সাথে ক্যারাম খেলা। বিকালটা জমে উঠেছে। সবার মাঝে প্রিয়াকে অন্যমনস্ক লাগছে, যেন এখানে থেকেও নেই সে। আকৃতি প্রিয়াকে ঠেলে দিয়ে বলল। তোমার আবার কি হয়েছে? কার কথা এত ভাবছো শুনি? প্রিয়া জোর করে হাসলো। মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে, তাই কোনো একটা বাহানা দিয়ে প্রিয়া সেখান থেকে উঠে এলো। তাওব ভাইয়ের সাথে কথা বলতে হবে তাকে। তাপ নিচেই যাচ্ছিল, পাঁচপাতে প্রিয়ার সাথে দেখা হয়ে গেল। কোথায় যাচ্ছ? আপনার সাথেই দেখা করতে এসেছিলাম। আমার সাথে? তাপ আর নিচে গেল না। প্রিয়া মনে মনে কথাগুলো সাজিয়ে নিচ্ছে, মনকে শক্ত করে ফেলেছে সে। তাওয়াফ ভাই আমাদের জন্য ছোট একটা বাসা দেখে দিন। কথাটা শুনে তাওয়াফের কপালে অনেকগুলো ভাঁজ পড়তে দেখা গেল। তুমি কি আমাদের বাড়ি থেকে চলে যেতে চাচ্ছ? কেন? এখানে থাকতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? না, তাহলে? আমি আর মা তো সারা জীবন আপনাদের বাড়িতে থাকতে পারবো না। আপনারা সবাই অনেক ভালো মানুষ, তাই হয়তো আমাদের বাইরের কেউ ভাবেন না, কিন্তু আমি মাকে নিয়ে আপনাদের বাড়িতে আর থাকতে চাই না। প্রিয়ার মুখের দিকে কতক্ষণ তাকিয়ে থেকে সহজ গলায় বলল। ঠিক আছে, তুমি যেমনটা চাইবে। প্রিয়া মনে মনে স্বস্তি বোধ করলো। সে ভেবেছিল তাওব ভাই অনেক প্রশ্ন করবে। প্রিয়া বুঝতে পারছে তার আচরণে তাওব ভাই কষ্ট পেয়েছে। মাথা নিচু রেখে প্রিয়া বলল। আর একটা অনুরোধ। বলো। 2-1 দিনের মধ্যেই আমি মাকে নিয়ে নতুন বাসায় উঠতে যাচ্ছি। তাপ ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো। সে বুঝতে পারছে প্রিয়া কোনো কারণে চলে যেতে চাচ্ছে, তবে কারণটা কি তা এখন ধরতে পারছে না। এর মাঝে ফুফু কল করে তাপকে আরেকটা খবর জানালো, এরিনের বিয়ে ঠিক হয়ে গেছে। তাপ ভেবে পাচ্ছে না এমন হুট করে এরিনের বিয়ে ঠিক হওয়ার কারণ কি। ফুফু কি তাহলে ওই ঘটনার জন্য মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে? তাপ জানতে চাইল। এরিনের মতামত নিয়ে বিয়ে ঠিক করেছো ফুপু? এরিন কি বিয়েতে রাজি হয়েছে? ফুফু খুশি খুশি গলায় জানালো। ইরিন রাজি হয়েছে। সেদিন তুই ইরিনকে বোঝানোর পর মেয়েটা নিজের ভুল বুঝতে পেরেছে। ইরিন নিজে আমাকে বলেছে, আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি মা, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন তোমরা আমাকে যা বলবে আমি তাই করব। বিয়ে তোমাদের পছন্দই করব। ফুফুর খুশি তাপকে ছুতে পারছে না। এরিনের জন্য তার চিন্তা হচ্ছে। বোঝাই যাচ্ছে এরিন শুধু ফুফু ফুফাকে খুশি করতে বিয়েতে রাজি হয়েছে। এরিনের বিয়ের খবর শুনে এক একজন শপিং এর লিস্ট করতে বসে গেছে। বংশের প্রথম বিয়ের পেখম তাওপের হলেও কোনো রকম আনন্দ ফুর্তি করতে পারেনি। সেই আনন্দ এরিনের বিয়েতে করবে। দৃষ্টি প্রিয়াকে জিজ্ঞেস করলো। তুমি কি কিনবে প্রিয়া আপু? প্রিয়া শুকনো হেসে জানালো। আমার নতুন করে কিছু কিনতে হবে বলে মনে হচ্ছে না। একটা নতুন জামাও পরা হয়নি। এটা কোনো কথা? যতই নতুন জামা থাকুক, দোকানের বাইরে চলে এলেই পুরাতন হয়ে যায়। প্রিয়া মনে মনে ভাবছে তাওব ভাই কি বাসা দেখেছে? কয়েকদিন পরে সবাই এরিনদের গ্রামে যাবে। সে এখানে থাকলে জোর জবরদস্তি করে যেভাবে হোক তাকেও সাথে নিয়ে যাবে। প্রিয়া তার আগেই চলে যেতে চায়। আজকে সবাই শপিং এ গেল, প্রিয়া পেট ব্যথার বাহানা দিয়ে বাড়িতে থেকে গেল। তাকে ছাড়া ওরা যেতে চাচ্ছিল না। প্রিয়া অনেক বুঝিয়ে পাঠিয়েছে। সবাই চলে গেলে বাড়ি খালি হয়ে গেছে। প্রিয়া ঘরে শুয়েছিল। জাকি ওকে দেখতে এসেছে। সবাই গেছে, তুমি কেন গেলে না? একা একা ঘরে শুয়ে আছো? পেট ব্যথা কি অনেক বেশি করছে? আমি তাহলে ইলহামকে আসতে বলি। না না আন্টি, ওনাকে আসতে বলতে হবে না, আমি ঠিক আছি। কোথায় ঠিক আছে? শোয়া থেকে উঠতে পারছো না? প্রিয়ার সাথে সাথে শোয়া থেকে উঠে বসলো। হাসার চেষ্টা করে বলল। এই দেখুন উঠে বসেছি। জাকিও হাসলো। কোনো কারণ ছাড়াই মেয়েটাকে তার আপন আপন লাগে। তোমার যদি কষ্ট হয় তাহলে আমাকে বলবে, ডাক্তার বাড়িতেই আছে। প্রিয়া ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো। এই ডাক্তারের থেকেই তো সে পালিয়ে থাকতে চাচ্ছে।
হসপিটাল থেকে ইলহাম আর শপিং মলে যাবে শুনে প্রিয়া পেট ব্যথার মিথ্যাটা বলেছে। ইলহাম যার জন্য হাফ ডের ছুটি নিয়ে শপিং মলে এসেছিল, এসে দেখলো সবাই এলো, সেই মানুষটাই আসেনি। ইলহাম কি ভুল করেছে সে জানে না। প্রিয়া কেন তাকে এড়িয়ে চলছে, কেন হঠাৎ করে তাকে অপরিচিত বানিয়ে দিয়েছে। আকৃতি ইলহামের মুখের দিকে তাকিয়ে বলল, হসপিটালে কি তোকে দিয়ে মাটি কাটানোর কাজ করায়? ক্লান্তিতে চেহারা ভেঙে পড়েছে। ইলহাম কিভাবে বোঝাবে এটা ক্লান্তি না, বিষাদে ভুগছে সে। তার এই বিষাদের কারণ মিস প্রতিবাদীর কথা না বলা। সবাই সবার ড্রেস পছন্দ করলেও পেখম আগে ভাগে কিছু নিচ্ছে না। আর চোখে তাওয়াব ভাইকে দেখছে, তাওয়াব ভাইয়ের সাথে ম্যাচিং করে ড্রেস নেবে। বিয়েতে যেন সবাই তাদের কাপল ভাবে। দৃষ্টি পেখমকে ঠেলা দিয়ে জিজ্ঞেস করলো, কি নিবি তুই? পেখম গাল ফুলিয়ে বলল, বুঝতে পারছি না। নাটক। দৃষ্টি এই নাটকে নিয়ে যথেষ্ট বিরক্তি। তাওয়াব পেখমকে চোখে চোখে রাখছে। পেখম এখনো কিছু নেয়নি দেখে কাছে এসে জিজ্ঞেস করলো, এখনো কিছু পছন্দ করতে পারিস না? পেখম তাওয়াবের দিকে তাকালো, মনে মনে একটা আইডিয়া খেলে গেল। মিনমিন করে বলল, আমার কাছে সবকিছু একরকম লাগছে, তাই চেঞ্জ করতে সময় লাগছে। আপনি একটু হেল্প করে দেবেন? তারপর অন্যদিকে তাকিয়ে সামান্য হাসলো। বোকা মেয়েটা নিজেকে চালাক মনে করলো, তাপ ঠিকই ধরতে পেরেছে। পেখম শুরু থেকেই চাচ্ছিল তাওয়াব ভাইয়ের পছন্দে কিছু নেবে। তাওয়াব গম্ভীর মুখে জিজ্ঞেস করলো, আমার পছন্দ তোর পছন্দ হবে? পেখম খুশি হয়ে বলল, হবে। হুম। পেখম আজকে যা জানিয়েছে সব তাওয়াবের পছন্দ করা। এই খুশিতে বেচারির পা মাটি থেকে শূন্য উঠে যাচ্ছে। পেখমের খুশি অবশ্য তাওয়াবের চোখ এড়াচ্ছে না। মনে মনে তাওয়াব বলল, পাগল বউ আমার। শপিং করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল। ঘরে না গিয়ে সবাই হলরুমে বসেছে। কে কি কিনেছে মা চাচিদের দেখাচ্ছে। ইলহাম ঘরে যাচ্ছিল, মা থেকে ডেকে বলল, ইলহাম বাবা, বুঝতে পারছি তুই অনেক ক্লান্ত, কিন্তু ঘরে যাওয়ার আগে একবার প্রিয়াকে দেখে যাস। মেয়েটা পেট ব্যথায় কষ্ট পাচ্ছে, সারাটা বিকাল ঘরে শুয়ে আছে। ইলহাম প্রিয়ার সাথে দেখা করার এত বড় সুযোগ ছাড়লো না। সুযোগটা করে দেওয়ার জন্য মাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিতে ইচ্ছে করলো। এখানে সময় নষ্ট না করে ইলহাম প্রিয়ার ঘরের সামনে চলে এলো। দরজায় টোকা দিতে গিয়ে বুক কাঁপছে। তার আশাতে যদি মিস প্রতিবাদী রেগে যায়, বড় বড় করে দম নিয়ে নিজেকে শান্ত করে দরজায় টোকা দিল। প্রিয়া দৃষ্টি পেখমদের শব্দ পেয়েছে, ভেবেছে ওরাই হয়তো এসেছে, তাই বলল, দরজা খোলাই আছে। ইলহাম ঢোক গিলে গলা ভিজিয়ে এনে দরজা ধাক্কা দিয়ে ভেতরে এলো। প্রিয়া ইলহামকে এখানে দেখে হুড়মুড়িয়ে উঠে বসলো। কঠিন মুখে বলল, আপনি আপনি এখানে কেন এসেছেন? মিস প্রতিবাদীর কঠোর আচরণে ইলহামের মনে যন্ত্রণা হলেও কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলল, আমি নিজে থেকে আসিনি, মা আসতে বলেছে। আপনার নাকি পেট ব্যথা? পেট ব্যথা ছিল, কিন্তু এখন ভালো হয়ে গেছে। আপনি যেতে পারেন। ইলহাম গেল না, আগের জায়গাতেই দাঁড়িয়ে রইল। আপনাকে যেতে বলেছি। আপনি আমার সাথে কেন এরকম করছেন প্রিয়া? আমি কি কোনো ভুল করেছি? আপনি কোনো ভুল করেননি। ভুল তো আমি করেছি। আমার আপনাদের বাড়িতে আসাই উচিত হয়নি। ইলহাম ব্যথাতুর চোখে প্রিয়াকে দেখে গেল। প্রিয়া নিজেকেই যেন বলল, তবে আমি আপনার ভুল শুধরে নিব। আপনি এখন এখানে থেকে যান। আমি কিন্তু এই কথা দ্বিতীয়বার বলবো না। ইলহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার ভুল কি সে এটাই বুঝতে পারছে না। মিস প্রতিবাদী কেন এমন করছে? ইরিন বিয়েতে মত দিল, সে এখনো ছেলেকে দেখেনি। ছেলের নাম কি, কি করে, পড়াশোনা কতদূর, কিছুই জানে না। আজ রাতে ওরা গ্রামে চলে যাবে। ওখানে দাদা দাদি বিয়ের আয়োজন শুরু করে দিয়েছে। ইতি ছোটাছুটি করে আর সহ আপুর ব্যাগও প্যাক করছে। ইরিন অনুভূতি শূন্য হয়ে বসে আছে। ইতি বলল, আপু, আব্বুর ফোনে আমি ভাইয়ার ছবি দেখেছি, তুমি দেখবে? না। ইতি অবাক হওয়া গলায় বলল, না দেখেই বিয়ে করবে? হুম। তুমি যেন কেমন হয়ে গেছো আপু। কি হয়েছে তোমার? তুমি কি বিয়েতে খুশি না? খুশি না থাকলে বাবা মাকে না বলে দাও। ইতি নীতির দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো। তার বোনটা কি বড় হয়ে যাচ্ছে। ইতি ফ্লোর থেকে উঠে এসে বিছানায় বোনের পাশে বসলো। সাহস করে আপুর হাত ধরে বলল, ভাইয়া কিন্তু অনেক সুন্দর, তোমার পছন্দ হবে দেখো। তবে তুমি রাজি না থাকলে সুন্দর দিয়ে কাজ নেই। ইরিন বোনের চুল ঠিক করে দিতে দিতে বলল, আমি রাজি না এমনটা তোর কেন মনে হচ্ছে? কারণ তোমাকে দেখে খুশি মনে হচ্ছে না। মেয়েরা নিজেদের পছন্দের ছেলেকে বিয়ে করলেও খুশি থাকে না, কেন জানিস? কারণ ওই একটা মানুষকে পাওয়ার জন্য সে তার চেনা পুরো পৃথিবীটাকে ছেড়ে চলে যায়। বাবা মা ভাই বোন, তার ঘর, পড়ার টেবিল, ব্যালকনি। মেয়েদের জীবনের এই নিয়মটা আমি কখনো মেনে নিতে পারিনি, কিন্তু দেখ, আমাকেও এই নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। ইতি বোনকে জড়িয়ে ধরল। তার ভীষণ কান্না পাচ্ছে। পিটাপিটি না হলেও আপুর জামা কাপড় থেকে শুরু করে সবকিছু তার সাথে শেয়ার করেছে।
আপু চলে গেলে সে তার সারাদিনের কথা দিন শেষে কাকে বলবে। ইতি নিঃশব্দে ফুফিয়ে কাঁদছে, ইরিনের চোখ দিয়ে পানি পড়ছে। আলতো হাতে ইতির পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। ইভা দরজার সামনে থেকে দুবুনকে দেখে আর ভেতরে গেল না, অন্যায় চোখ মুছে ওখান থেকে চলে এলো। তাও প্রিয়াদের জন্য নতুন বাসা দেখেছে। তারপরও একবারও সে প্রিয়াকে জিজ্ঞেস করলো, তুমি কি সত্যি চলে যেতে চাও? হুম। ঠিক আছে, তবে নতুন বাসে ওঠার আগে আমাকে কথা দিয়ে যেতে হবে। প্রিয়া জানে তাও ভাই কি বলবে। যে কোনো প্রয়োজনে আমাকে কল করবে, সেটা রাত 12টা হলেও ঘড়ি দেখবে না। আন্টির সহ নিজেরও খেয়াল রাখবে। তবে সত্যি সত্যি এই কথাগুলোই বলেছে। প্রিয়া যেদিন যাবে সেদিন সবাই জানতে পেরেছে, তার আগে কাউকে বলেনি। প্রিয়ারা চলে যাবে এই কথা কারো বিশ্বাসই হলো না। নূরজাহান বললেন, প্রিয়া কেন যাবে? তাওয়াফ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তাওয়াফের মাথা খারাপ হয়নি, এটা প্রিয়ার ইচ্ছা। এই কথা পরিবারকে কিভাবে বোঝাবে সে? তাহমিনা প্রিয়ার হাত ধরে বলল, কোথাও যাবে না তুমি, আমি তোমাকে যেতে দিলে তো যাবে। সবাইকে ছেড়ে যেতে প্রিয়ার কষ্ট হলেও সে কারো কথাতেই থাকলো না। ইলহাম হসপিটালে ছিল, তাই প্রিয়ার যাওয়ার কথা জানতে পারলো না। আকৃতি, দৃষ্টি, পেখম সবাই প্রিয়াকে অনেক জোরাজোরি করলো। দৃষ্টিতে প্রায় কেঁদে ফেলবে অবস্থা। তুমি কেন চলে যাচ্ছ প্রিয়াপু? আমাদের সাথে থেকে যাও না, প্লিজ যেও না। এত অনুরোধ উপেক্ষা করে প্রিয়া গাড়িতে এসে বসলে আপনাতেই তার চোখ দিয়ে পানি পড়ছে। প্রিয়া চলে যাওয়া বাড়ির সকলের মন খারাপ। মেয়েটা কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিল? নতুন বাসায় সবকিছু ঠিকঠাক করে দিয়ে তাওয়াফের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হলো। বাড়ি ফিরে আরেক দফা সকলের প্রশ্নের সম্মুখীন হতে হলো। তবে তাওয়াফ কারোর কথারই কোনো জবাব না দিয়ে ঘরে চলে এলো। পেছন পেছন পেখম এসেছে। তাও ভাই, যন্ত্রণায় তাওয়াফের মাথা ফেটে যাচ্ছে। পেখমের দিকে ফিরে অনুরোধের সুরে বলল, আমাকে কিছু সময়ের জন্য একা থাকতে দেবি পুনম, প্লিজ? পেখম কথা না বাড়িয়ে মাথা নেড়ে নিঃশব্দে চলে এলো। ইলহাম 8টার দিকে বাড়ি ফিরেছে। ফিরে এসে মার কাছে জানতে পারলো মিস প্রতিবাদী নাকি চলে গেছে। কথাটা শুনে ইলহাম বোকার মতো কতক্ষণ মার মুখের দিকে তাকিয়ে রইল। জাকিয়া বলল, কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে খেতে আয়। মা চলে গেলেও ইলহাম আগের মতোই বসে থাকলো। মিস প্রতিবাদী কি তার জন্যই চলে গেছে? মিস প্রতিবাদী তাকে এতটাই অপছন্দ করে? পেখম কতক্ষণ দৃষ্টি আকৃতি আপুর ঘরে সময় কাটিয়ে নিজের ঘরে এলো। নিঃশব্দে ঘরে ঢুকে দেখলো তাও ভাই চোখের উপর রেখে বিছানায় শুয়ে আছে। পেখম আর শব্দ করলো না। ভাবলো তাও ভাই হয়তো ঘুমাচ্ছে, তাই আবার নিচে চলে এলো। হলরুমে এসে ইলহাম ভাইয়ের সাথে দেখা হলো। পেখম ইলহামের পাশে বসে পড়লো। আজকে বাড়িতে সবার মন খারাপ, তোমারও কি মন খারাপ ইলহাম ভাই? ইলহাম ছোট্ট একটা দম ফেলে বলল, না, আমার কেন মন খারাপ হবে? প্রিয়াপু চলে গেছে সেই জন্য। তোর প্রিয়া আপুর জন্য তোর বরের মন খারাপ হতে পারে, কারণ সে তার বন্ধুর বোন। যেহেতু আমার বন্ধুর বোন নাই, তাই আমার মন খারাপও হবে না। ইলহাম মুখে এই কথা বললো, মনের ভেতরটা সে পেখমকে দেখাতে পারবে না। পেখম শুধু জানে প্রিয়া আপু তাওয়াব ভাইয়ের বন্ধুর বোন। তাওয়াব ভাইয়ের এই বন্ধুটা মারা গেছে, কিন্তু কিভাবে মারা গেছে এটা জানে না। ইলহাম ভাই, প্রিয়াপুর ভাই কিভাবে মারা গেছে তুমি কি জানো? ইলহামের এখন কথা বলতে ভালো লাগছে না। পরে কোনোদিন বলবো। পেখম বায়না ধরে বলল, এখন বলো না, বলো না ইলহাম ভাই, আমার তো এখন কোনো কাজ নেই, বসেই তো আছে। তুই হয়তো জানিস না, তাওয়াব ভাইও তোর সেই বন্ধু অ্যাডভেঞ্চার পাগল ছিল। পরিবারকে জানিয়ে মাঝে মাঝে না জানিয়েই এখানে ওখানে ঘুরতে চলে যেত। সেবার মাউন্ট এভারেস্ট জয় করতে গিয়েছিল, সেখানে ওরা তুষার ঝড়ের কবলে পড়েছিল। তাওয়াব ভাই নাকি পড়ে যাচ্ছিল, ভাইকে বাঁচাতে গিয়েই তার সেই বন্ধু পড়ে গেছে। পেখম দু হাতে মুখ চেপে ধরে বড় বড় চোখ করলো। বলো কি, এটা কি সত্যি? ওই ঘটনার পর তাওয়াব ভাই মেন্টালি এতটা ডিপ্রেসড হয়ে গিয়েছিল যে ও নিজেও কয়েকবার সুইসাইড করার চেষ্টা করেছে। বন্ধুর মৃত্যুর জন্য ভাই নিজেকে দায়ী মনে করত। তোর মনে নেই ওই যে তাওয়াব ভাইয়ের ঘরে গিয়ে তুই একটা মগ ভেঙে ফেলেছিলি? সেটার জন্য তাওয়াব ভাই তোকে মারতে পর্যন্ত গেল। মগটা ওর বন্ধুর ছিল, তখন তাওয়াব ভাই নিজের মধ্যে ছিল না। কত ডাক্তার, সাইকিয়াট্রিস্ট দেখানোর পর ভাই স্বাভাবিক জীবনে ফিরেছে। ভাই আর বন্ধু কণিকাকে চিনিস না? সেও একজন সাইকিয়াট্রিস্ট। ভাই এখনো মাঝে মাঝে ওর কাছে যায়। পেখম ওসবের কিছুই জানতো না। তাওয়াব ভাই এখন অসুস্থ ছিল এটা জানতো, কিরকম অসুস্থ এটা জানতো না। সত্য না জেনে এই ঘটনার জন্য পেখম তাওয়াব ভাইকে ঘৃণা করেছে। কত বড় ভুল করেছে সে। তাওয়াব ভাইয়ের ঘুমের সমস্যা আছে, এখনো রাতে ঘুমাতে পারে না। তোর তো জানার কথা। পেখমের জানার কথা থাকলেও সে জানে না। এক ঘরে থেকেও পেখম বুঝতে পারেনি। অসুস্থ থাকা অবস্থায় ঘুমোলেই দুঃস্বপ্ন দেখত। দুঃস্বপ্ন দেখার ভয়ে রাতের পর রাত না ঘুমিয়ে অবস্থা আরো খারাপ করে ফেলেছিল। পেখম বাকশূন্য হয়ে বসে আছে। এসবের কিছুই জানতো না সে। মানুষটা কিরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে পেখম সেসব কল্পনা করতে পারেনি। তাওয়াব নিচে চলে এলো। পেখমকে ইলহামের সাথে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, রাতটা কি ভাই বোন গল্প করে কাটিয়ে দেওয়ার ইচ্ছে আছে? পেখম ভীষণ মায়া নিয়ে তাওয়াব ভাইয়ের দিকে তাকালো। ইলহাম উঠে দাঁড়ালো।
তোমার বউই আমাকে বসিয়ে রেখেছে, না হলে আমি কখনই রুমে চলে যেতাম। ইলহাম চলে গেলে পেখমের দিকে তাকিয়ে তাও বলল, কিছু সময়ের জন্য একা থাকার কথা বলেছিলাম। 2 ঘন্টা পরও তোকে রুমে না গিয়ে ইলহামের সাথে বসে গল্প করার কথা নিশ্চয়ই বলিনি। রুমে চল। পেখম তাপের পেছন পেছন হাঁটছে। তাও ভাই কি সত্যি রাতে ঘুমাতে পারে না? তাহলে মাঝে মাঝে রাতে তার ঘুম ভেঙে গেলে সে যে দেখে তাও ভাই ঘুমিয়ে আছে। সে তাও ভাইয়ের কাছে যায়, সময় নিয়ে মানুষটাকে দেখে, মাঝে মাঝে তার ঘুমন্ত তাও ভাইয়ের সাথে কথাও বলে। সে সব কি তাহলে তাও ভাই শুনেছে? জেগে থেকে তাকে বুঝতে না দিয়ে ঘুমানোর নাটক করেছে। আজ পেখম শুয়ে পড়ার আগে জিজ্ঞেস করলো, আপনি ঘুমাবেন না তাও ভাই? ঘুমাবো। সোফায় ঘুমোতে আপনার অসুবিধা হয় না? তাও পেখমের দিকে তাকিয়ে সামান্য ভুরেও চেয়ে জিজ্ঞেস করলো, তুই কি আমাকে তোর সাথে বেরিয়ে শোয়ার কথা বলছিস? পেখম কি এটা ভেবে বলেছে? সে সাথে সাথে নাসূচক মাথা তোলাতে লাগলো। তাও হেসে বলল, তাহলে আমার কথা চিন্তা না করে নিজে ঘুমা। পেখম আর কথা বাড়ালো না। বেশি কথা বললে যদি আবার তাপ ভাই ভাবে পেখম ওনাকে তার সাথে শোয়ার কথা বলছে। পেখম চোখ বন্ধ করে শুয়ে পড়লে তাপ ওর দিকে তাকিয়ে হাসলো। মাঝরাতে আজ পেখমের ঘুম ভেঙে গেছে। তাপ ভাইকে নিয়ে ভীষণ বাজে একটা স্বপ্ন দেখেছে, সেজন্যই ঘামছে। লাইট অফ থাকলেও ঘর পুরোপুরি অন্ধকার না, জানালা দিয়ে চাঁদের আলো আসছে। এই অল্প আলোতেই পেখম তাপ ভাইকে খুঁজলো। তাও ভাই আপনি কি ঘরে নেই? তাপ ব্যালকনিতে ছিল। পেখমের শব্দ পেয়ে ছুটে এলো। লাইট জ্বালিয়ে পেখমকে বসে থাকতে দেখে বলল, কি হয়েছে? ভয় পেয়েছিস বনম? হুম। তাপ এসে পেখম পাশে বসলো। পেখমের কপালে ঘাম দেখে বুঝলো ভালোই ভয় পেয়েছে। কেন ভয় পেয়েছিল? স্বপ্ন দেখেছি। তাপ পেখমের ভয় কাটানোর জন্য বলল, স্বপ্ন দেখে কেউ ভয় পায় পাগল? কি স্বপ্ন দেখেছিস শুনি? পেখম চুপ করে থাকলো। এই স্বপ্ন সে বলতে চায় না। স্বপ্নের কথা বললে নাকি স্বপ্ন সত্যি হয়ে যায়। বলবি না? আহা, ঠিক আছে, বলতে হবে না। এখন তাহলে আবার ঘুমিয়ে পড়। ঘুম আসবে না? চোখ বন্ধ করে চলে আসবে। পেখম স্বপ্নে দেখেছে তাপ ভয় পাহাড়ের উপর পড়ে যাচ্ছে। সে হাত বাড়িয়ে ধরতে পারছে না। তাপ জোর করে পেখমকে শুয়ে দিয়েছে। পেখম বলল, আপনি যাবেন না তাও ভাই? আমি কোথায় যাব? বলতে বলতে তাপ যেন কি বুঝতে পারলো। কপাল কুচকিয়ে জিজ্ঞেস করলো, তুই কি আমাকে নিয়ে স্বপ্ন দেখছিস? হুম বাজে কোন স্বপ্ন? হুম। সেজন্যই ভয় পাচ্ছিস? তাপের ঠোঁটে মৃদু হাসি দেখা গেল। সে পেখমের হাত ধরে বলল, নে, আমি তোর হাত ধরে তোর পাশে বসে আছি, কোথাও যাচ্ছি না। এখন ভয় পাওয়া বাদ দিয়ে ঘুমানোর চেষ্টা কর। পেখম চোখ বন্ধ করে নিয়েছে। তাপ ভাই তার হাত ধরে আছে। পেখমের বলতে ইচ্ছে করছে, আপনি কোনোদিন আমার হাত ছাড়বেন না তাও ভাই? আমাকে ছেড়ে কোথাও যাবেন না? গোলাপজান ছেলের বউদের নিয়ে বসে ঠিক করছেন কে কে এরিনের বিয়েতে যাবে। 3 ছেলে, ছেলের বউ সবাইকে যেতে বলছেন। সানজিদা জিজ্ঞেস করলো, আপনি যাবেন না আম্মা? ওই বাজারের বেটি লেগে আমি যাবো না। শায়লা এই সময় এখানে এসে উপস্থিত হলো। সানজিদার পাশে বসতে বসতে বলল, তাহলে আপনি বাড়িতে থাকুন, বাড়ি পাহারা দিন, কারণ বাজারের বেটিও যাবে। সানজিদা মুখ বাঁকিয়ে শায়লার পাশ থেকে উঠে গেল। গোলাপজান কড়া গলায় বললেন, আমার নাতনির বিয়েতে তোরে কেউ যাইতে কইছে? বেলার জামা। শায়লা হাই তুলল। গোলাপজানের কোনো কথাই যেন তার গায়ে লাগছে না। সে বলল, আপনার ছেলেকে বললেই তো আমাকে বলা হয়। তোর কি লজ্জা শরম কিছুই নাই? তুই মরস না কেন? হ্যাঁ, মরার বয়স আপনার হয়েছে, অথচ আমাকে মরতে বলছেন। গোলাপজান রেগে গিয়ে তিক্ত মুখে বললেন। সানজিদার হাত অটোমেটিক মুখে চলে গেল। চোখ জোড়া হাঁসের ডিমের মতো বড় হয়ে গেছে। আম্মাকে মারার কথা বলে কলেজায় ভয় ডর কিছুই নেই। গোলাপজান বিলাপ করতে লাগলেন, পল্লব রে, এইটা কোন ডাইনি রে তুই আমার বাড়িতে আনলি রে? এইখান গোলাপজানের হা হতো শুনে শায়লা হাই তুলল। আমার ছেলে খালি ফিরুক। এই মা বেটিরে যদি চুলের মুঠি ধইরা বাড়ি থেকে বাইনা করছি, তাহলে আমার নামও গোলাপজান না। নাজমা শাশুড়িকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। দুটিরই ঘরে ছিল। বাইরে হইচই শুনে বেরিয়ে এলো। বুড়িটা আবার কোন নাটক শুরু করেছে? এ বাড়িতে একটা দিন নাটক ছাড়া থাকা যায় না। পেখম ব্যাগ গোছাচ্ছে। তার নিজের জামা কাপড় দিয়ে এক সুটকেস ভরে গেছে। তবুও আরো কত কিছু নেওয়া বাকি। তাপ ঘরে এসে পেখমকে চিন্তিত মুখে সুটকেসের উপর বসে থাকতে দেখে বলল, নিজেও সুটকেসের ভেতর অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা ভাবছিস নাকি? আহা, তাহলে সুটকেসের উপর বসে আছিস কেন? অনেক বেশি কাপড় চোপড় নেওয়া হয়ে গেছে, তাই চেইন লাগাতে পারছি না। তাপ ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো। মনে মনে বলল, শরীরে 1 কেজি মাংস হবে না?
গায়ে জোর থাকলেও তো চেন লাগাতে পারবে। মুখে বলল। শর্তই, আমি দেখছি। পেখম সুটকেসের উপর থেকে নেমে বসলো। তাও এগিয়ে এলো। পেখম যে কাজ 20 মিনিট ধরে চেষ্টা করেও পারছিল না, তা তার চোখের পলকেই করে দিল। পেখম গাল ফুলিয়ে বলল, আপনি কত সহজেই পারলেন। আমি লাগাচ্ছিলাম সময় বট চেনটা লাগতেই চায়নি। এখন থেকে খাওয়া দাওয়া করিস, তাহলে পরের বার তুই লাগাতে পারবি। আমি কি কম খাওয়া দাওয়া করি নাকি? খাস তো, পাখিরা যতটুকু খায় ঠিক ততটুকু। পেখম মুখ মোচড় দিল। নিজে জিম করে করে শক্তি বানিয়ে এখন তাকে খাওয়া নিয়ে কথা শোনায়। তোর প্যাকিং শেষ? হুম। সবকিছু নিয়েছিস? ওখানে গিয়ে আবার বলিস না এটা আনিনি ওটা আনিনি। বলবো না, আপনার তো এখনো প্যাকিং হয়নি। আপনি কি কি নেবেন আমায় বলে দিলে আমি ব্যাগ গুছিয়ে রাখবো। তোকে এত কাজ করতে হবে না। তাপ কথাটা স্বাভাবিকভাবে বলল। পেখম মনে করলো একটু আগে ব্যাগের চেন লাগাতে পারেনি বলে তাপ ভাই তাকে খোঁটা দিয়ে কথাটা বলেছে। আপনি কি ভাবছেন আমি পারবো না? আমার নিজের জামা কাপড় কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখেন। আপনার গুলোও নিতে পারবো, একটা শার্টেরও ভাঁজ নষ্ট করবো না। শার্টের ভাঁজ নষ্ট হওয়ার ভয়ে তাপ বারণ করেনি, কিন্তু এই মেয়ে সবসময় তার কথার ভুল মানেই বের করে। ঠিক আছে, আলমারি থেকে তোর যেটা পছন্দ নিয়ে নে। আপনার কাপড় হুম। আপনি দেখিয়ে দিন না, আমি কিভাবে বুঝবো আপনি কোনটা পরবেন? তুই যা নিবি তাই পরবো। পেখম একটা সুযোগ পেয়ে গেল। তাও ভাই নিজেই বলেছে তার পছন্দ মতো কাপড় নিতে। পেখম খুশি মনে বেছে বেছে তার জামার সাথে ম্যাচিং করে সবগুলো শার্ট নিচ্ছে। দৃষ্টি নিজের গোছগাছ শেষ করে পেখমের কত দূর হলো দেখতে যাচ্ছিল। পথে ইলহামের সাথে দেখা হয়ে গেল। ইলহাম দৃষ্টিকে দাঁড় করিয়ে বলল, তোর ফোন কই রে? ঘরে। কেন? জরুরি একটা কল করতে হবে, আমার ফোন ডিস্টার্ব করছে। ফোন ঘরেই, বিছানার ওপর, নয়তো পড়ার টেবিলের ওপর। তুমি গিয়ে নিয়ে আসো, আমি এনে দিতে পারবো না। দৃষ্টি যাওয়া ধরলে ইলহাম ডেকে জিজ্ঞেস করলো, লক কি বলে যা? 4টা 1। প্রিয়া ইলহামের নম্বর ব্লক করে দিয়েছে। ইলহাম নতুন সিম নিয়ে প্রিয়াকে কল করেছে। প্রথমবার না চিনে তুলে ফেলে যখন বুঝেছে এটা ইলহাম, তখন নতুন নম্বরও ব্লক করেছে। তো ইলহাম এখন দৃষ্টির ফোন দিয়ে কল করবে। দৃষ্টির নম্বর নিশ্চয়ই ব্লক করবে না। ছেলে বাড়ি ফেরা মাত্র গোলাপজান কেটে কেটে দুপুরে ঘটনাও বলতে লাগলেন। সাথে বানিয়ে বানিয়ে আরো এমন কিছু বললেন যা শুনে পল্লব মির্জার পায়ের রক্ত মাথায় উঠে গেল। তার মাকে গালিগালাজ করা, তার মাকে গলায় দড়ি দিয়ে মরার কথা বলা। আমি বাজারের বেটিরে কিছুই কইছি না, হেই আমারে কয় এরকম সন্তান পেটে ধরছেন, আপনার তো গলায় দড়ি দেওয়া উচিত, আমি নাকি তোর অমানুষ বানাইছি। পল্লব মির্জা ভয়ঙ্কর রূপ ধারণ করে শায়লার খোঁজে নিজের ঘরে যাচ্ছে। গোলাপজান চোখের পানি মুখে আনন্দিত গলায় বললেন, এইবার মজা বুঝবি মা বেটি, আমার সহজ সরল বউটার কপালে দুঃখ দিয়া তুই সুখে থাকতে পারবি, তোরে আমি সুখে থাকতে দিব। পল্লব মির্জা ঘরে এসে কোনো ধরনের কথাবার্তা ছুড়ে শায়লাকে মারতে শুরু করলো। প্রথম 2 চড় খেয়ে শায়লা মেঝেতে পড়ে গেছে। ঠোঁট কেটে গল গল করে রক্ত পড়ছে। পল্লব মির্জা শায়লার চুলের মুঠি ধরে টেনে তুললেন। তুই আমার মাকে কি বলেছিস? বেশ্যা মাগি! কিছু না বলতে বলতে তোর সাহস বেড়ে গেছে। একজন পুরুষ মানুষের শক্তির সাথে শায়লা পেরে উঠবে না, কিন্তু সে চুপচাপ মার খাওয়ার মেয়ে না। শরীরের সবটুকু শক্তি দিয়ে শায়লা পল্লব মির্জাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হাতের কাছে যা পেল তাই পল্লব মির্জার উপর ছুটতে লাগলো। জানোয়ারের বাচ্চা, তুই আমাকে মারবি? আমি তোর ওই বউয়ের মতো মুখ বুজে তোর অত্যাচার সহ্য করব? কুত্তার বাচ্চা, তুই 10টা মারলে আমি তোকে একটা হলেও মারবো। দরকার পড়লে তোকে খুন করে আমি সারা জীবন জেলের ভাত খাবো। দুজনের হাতাহাতি লেগে গেছে। শায়লা পল্লব মির্জার সাথে পারছে না, শেষে বাধ্য হয়ে সে কামড়াতে শুরু করেছে। গোলাপজান ঝগড়ার শব্দ শুনে উপরে না এলেও নাজমা ছুটে এলো। দরজার সামনে থেকে এই দৃশ্য দেখে হতভম্ব চোখে তাকিয়ে রইল। কি হচ্ছে এসব? নাজমার চিৎকার শুনে তার স্বামী এলেন। এরকম দৃশ্য তিনিও আশা করেননি। সানজিতে তার স্বামীর সাথে এসে তার আল্লাহ। কতক্ষণের মধ্যে তটিনীও চলে এলো। মুখ ফুসকে তটিনী বলে ফেললো, ইন্নানিল্লাহ। হারিস মির্জা হুঙ্কার ছেড়ে বললেন, এসব কি হচ্ছে? পেয়েছিস কি তোরা? বাড়িটাকে তোরা কি বানিয়ে রেখেছিস? এটা কোনো ভদ্রলোকের বাড়ি দৃশ্য? পল্লব মির্জাকে এতদিন ভাইয়েরা কিছুই বলেনি, কিন্তু আজকের ঘটনা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। হারিস মির্জা রাগ সামলাতে না পেরে ছোট ভাইকে একটা চড় মেরে বসলেন। পল্লব মির্জা চড় খেয়েও কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। গোলাপজান এখনো শায়লাকেই দোষে যাচ্ছে। কত বড় মাগি হইলে জামাইয়ের গায়ে হাত তোলে। হারিস মির্জা মাকে কঠিন ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন। আহ মা, চুপ করো তুমি, আমি কারোর একটা কথাও শুনতে চাই না। হারিস মির্জা এমনিতে সহজ সরল মানুষ, সহজে রাগে না, কিন্তু একবার রেগে গেলে ভয়ঙ্কর হয়ে ওঠেন। গোলাপজান চুপ করে গেলেন।
এই বাড়িতে হয় তোরা থাক, না হয় আমাদের শান্তিতে থাকতে দে। বড় ভাইয়ের সম্মান এতদিন এসব দেখেও না দেখার মতো থাকলেও আজ ইখতিয়ার মির্জা বললেন, আমার ছোট ছোট দুইটা মেয়ে আছে, এসব দেখে ওরা কি শিখবে? এরকম অসুস্থ পরিবেশে আমি আমার বউ বাচ্চা নিয়ে থাকতে পারবো না মা। নাজমা বলল, তোমরা এসব দেখার জন্য কতক্ষণই বা এ বাড়িতে থাকো? দেখতে তো হয় আমাদের। আমার দ্বারা আর এসব সম্ভব হচ্ছে না ভাই। একটা মেয়ে কতদিন ধরে ও বাড়িতে পড়ে আছে, মেয়েটা নাকি বিয়েও হয়ে গেছে, অথচ এবারের প্রথম মেয়ের বিয়ে নিজের চোখে দেখার ভাগ্যই হলো না। সামনে আরেকটা মেয়ের বিয়ে আজ রাতে রওনা দেওয়ার কথা, অথচ বাড়িতে সব নাটক হচ্ছে। পল্লব আর তার বউ যদি ইরিনের বিয়েতে যায় তাহলে আমি যাব না। এরা ওখানে গিয়েও মারামারি কাটাকাটি শুরু করবে না, এই নিশ্চয়তা কে দিবে? নাজমা একটা কথাও ভুল বলেনি। হারিস মির্জা জানালেন পল্লব গেলে তিনিও যাবেন না। এমনকি ওখান থেকে এসে পল্লব আর তার বউকে বাড়িতে পেলে তিনি স্ত্রী ছেলে নিয়ে অন্য কোথাও গিয়ে উঠবেন। তাদের বারণ মানুষ কেন এখনো যায়নি এই নিয়ে ইভা রাগ করে বসে আছে। বিয়ের আর 2 দিন বাকি আছে, তার মেয়ের বিয়েতে কেউকে যেতে হবে না। গোলাপজান বাড়ির ঝগড়াঝাটি একপাশে রেখে বৌমাদের ব্যাগপত্র গোছাতে বললেন। নাজমা জানালেন, আমি যাব না আম্মা। কেন পল্লব আর ওই মা বেটি তো যাইব না? না, যাক, আমি পল্লবের জন্য যেতে না করছি না। আজান বাড়িতে থাকবে একা, আমাকে ওর প্রয়োজন হবে। গোলাপজান বিরক্ত মুখে বললেন, আজান বাড়িতে থাকবো কেন? আপনার নাতি যাবে না জিজ্ঞাসা করেছিলাম। এর জন্যই তোমার ছেলেরে আমি দেখতে পারি না। দুনিয়ার সবাই একদিকে গেলেও সে যাবে উল্টা দিকে। আজান যাবে না শুনে তটিনীর ভালো লাগলো না। সবাই যাচ্ছে, এমনকি বাইরের মানুষ হয়ে তাকেও যেতে হচ্ছে, কিন্তু এই লোক নিজের আপন ফুফাতো বোনের বিয়েতে কেন যাবে না? তটিনী তখনই আজানের ঘরে এলো, সরাসরি জিজ্ঞেস করলো, আপনি কেন যাবেন না? আজান তটিনীর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমার যাওয়া না যাওয়ার দিয়ে আপনার কি কোনো কাজ আছে? অবশ্যই আছে, যেখানে বাড়ির সবাই যাচ্ছে। আপনার জন্য আপনার মা যেতে চাচ্ছে না। আমি আপনার কথা না ভাবলেও আপনার মায়ের কথা ভাবছি, কারণ অল্প বয়সে ওই মানুষটার থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। আপনার মায়ের জন্য হলেও আপনার যাওয়া উচিত। আর যদি আপনার যেতে একেবারেই ইচ্ছে না করে তাহলে জোর করে হলেও আন্টিকে সবার সাথে পাঠানো উচিত। আকৃতি বেগমের দৃষ্টিকে ডেকে ডেকে বিরক্ত হয়ে নিজে এসে গাড়িতে বসে পড়ল। এরা দেরি করে আসুক, সবাই তাড়াহুড়ো করে বের হচ্ছে। দৃষ্টি বেগমকে ডাকছে। বেগম যাবার আগে তাপকে জিজ্ঞেস করলো, আপনি কোন গাড়ি চালাবেন তাও ভাই? তাপ বেগমের দিকে তাকিয়ে মনে মনে হাসলো। পাগল মেয়ে, তার সাথে যাওয়ার জন্য কতটা উৎসুক। আমার গাড়ি। ঠিক আছে। বেগম জেনে নিয়েছে কারণ সে তাপ ভাইয়ের গাড়িতে যাবে। দৃষ্টিকে নিয়ে বেগম এসে এই গাড়িতেই বসলো। ওরা দেরি করার জন্য আকৃতি বকছে। ঠিক হয়েছে, এক গাড়িতে ছোট সদস্যরা যাবে, বড়রা অন্য গাড়িতে, কারণ ছেলে মেয়েরা সারা রাত জেগে গল্প করবে, বড়দের তখন ডিস্টার্ব হবে। তাপ প্রিয়ার সাথে ফোনে কথা বলতে বলতে বাসা থেকে বের হচ্ছে। সামনে ইলহামকে পেলে জিজ্ঞেস করলো, সবাই কি গাড়িতে বসে গেছে? ইলহামের পরনে ট্রাউজার আর টি শার্ট দেখে বলল, তুই কি এভাবেই যাবে? গাড়িতেই তো থাকবো। ইলহামের কণ্ঠ শুনে প্রিয়া কিছু না বলে কল কেটে দিয়েছে। কল কেটে গেছে বুঝতে পেরে তাপ ফোন পকেটে রাখলো। ইলহাম নিজের গাড়ির চাবি তাফের দিকে দিয়ে বলল, বাবা মারা আমার গাড়িতে বসেছে, তুমি এটা ড্রাইভ করো। সিনিয়র সিটিজেনদের সাথে গেলে ড্রাইভ করতে করতেই আমি ঘুমিয়ে পড়বো। কাওয়ালি পার্টির সাথে গেলে পুরো পথ এরা কিচিরমিচির করবে, এতে আমারও ঘুম আসবে না। তাপ বেগমের কথা ভাবছে। এই মেয়ে তার সাথে যাবার জন্য আগেই জিজ্ঞেস করে নিয়েছে, কিন্তু এখন ইলহাম ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। ইচ্ছা থাকলেও বেগমের সাথে যাওয়া হবে না। তাপ ইলহামকে গাড়ির চাবি দিয়ে দিল। বেগম তাপ ভাই আসার অপেক্ষা করছে। এখন আসছে না কেন? এত দেরি কেন করছে? ইলহামকে এই গাড়িতে উঠতে দেখে জিজ্ঞেস করলো, তুমিও কি আমাদের সাথে যাবে ইলহাম ভাই? তাহলে ওই গাড়ি কে ড্রাইভ করবে? তাওব ভাই। তাওব ভাই ওই গাড়িতে গেছে, অথচ সে জিজ্ঞেস করেছে, সময় বলেছে এই গাড়িতে যাবে। তাওব ভাই তার সাথে এমন মিথ্যাটা কেন বলল? বেগমের জার্নির মজাটাই বরবাদ হয়ে গেল। সবাই হইচই করলেও সে একদম চুপচাপ বসে আছে। দৃষ্টির হঠাৎ মনে পড়লো, বলল, ইলহাম ভাই, আমার ফোন কিন্তু তোমার কাছে। জরুরি কল করেছো? ইলহাম এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে পেছনে দৃষ্টিকে ফোন দিল। এ সময় আকৃতি বলল, প্রিয়া যে কেন এলো না? ও থাকলে আরো মজা হতো। দৃষ্টি বলল, প্রিয়া আপুকে ভিডিও কল দি। দে। দৃষ্টি কল দিলেও প্রিয়া কল তুলছে না।
অনেকবার কল করার পরও প্রিয়া যখন তুলছে না দেখে আকৃতি চিন্তিত মুখে বলল, কল তুলছে না? না। কি হলো মেয়েটার? ফোন রেখে কোথাও গেছে নাকি? ইলহাম ওদের কথোপকথন শুনতে পাচ্ছে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল সে। তখন দৃষ্টির ফোন দিয়ে কল দিলে প্রিয়া কল তুলেছিল, কিন্তু ইলহামের কণ্ঠ শুনে কথা না বলে কল কেটে দিয়েছে। তারপর আরো অনেকবার কল দিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। ইলহাম ভেবে নিয়েছে ইরেনির বিয়ে থেকে এসে সরাসরি মিস প্রতিবাদীর মুখোমুখি দাঁড়াবে। তাও এক হাতে ড্রাইভ করছে, অন্য হাতে মেসেজ টাইপ করছে। বেগমের ফোনে টুং করে নোটিফিকেশন আসার শব্দ হলে স্ক্রিনের উপর দেখতে পেল তাওয়াব ভাইয়ের মেসেজ। তাকে মিথ্যা বলে এখন মেসেজ করা হচ্ছে? বেগম রাগ করে মেসেজ সিন করলো না। তাও বেগমের রিপ্লাইয়ের অপেক্ষা করছে। রিপ্লাই তো দূর, এমএস মেসেজই সিন করেনি। আমার উপর রাগ করে নিশ্চয়ই গাল ফুলে বসে আছে। নূরজাহান জিজ্ঞেস করলেন, কিছু বলেছিস? না, তোমাদের ঘুম পেলে ঘুমাতে পারো, জ্যাম না থাকলে পৌঁছাতে পৌঁছাতে ফসর হবে। ইলহাম গাড়িতে মিউজিক চালিয়ে দিয়েছে। দৃষ্টি বেগমকে চুপ মেরে থাকতে দেখে জিজ্ঞেস করলো, তোর আবার কি হলো? কিছুই হয়নি, ঘুম পেয়েছে। দৃষ্টি চোখ ছোট ছোট করে বলল, ঘুম পেয়েছে? তুই না বলেছিলি আজ সারা রাত সজাগ থাকবি, পুরো পথ হইচই করে যাবি? বলেছিলাম, কিন্তু এখন ঘুম পাচ্ছে। কথা বলে বেগম সত্যি সত্যি চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে শুয়ে পড়ল। দৃষ্টি মুখ বাঁকালো। এই নাটকে যে থেকে থেকে কি হয়? বেগম মনে মনে প্রতিজ্ঞা করলো ওখানে গিয়েও সে তাওয়াব ভাইয়ের সাথে কথা বলবে না। যা কিছুই হয়ে যাক, তাওয়াব ভাই থেকে 10 হাত দূরত্বে থাকবে।